প্রিয় দর্শক শ্রোতা, অতীতের নানা হিসেব নিকেশ চুকিয়ে আসছে নতুন অর্থ বছর, চূড়ান্ত হয়েছে নতুন বাজেট ঘোষণার বাকি আর মাত্র একদিন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের বিদায় হয়েছে, তাই সংসদে বাজেট ঘোষণার রেওয়াজে ঘটছে ছন্দপতন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতীয় বাজেট 2025-26 উপস্থাপন করবেন। বিগত সরকারের দেওয়া চলতি বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার রাজনৈতিক এই বাজেটে কি পরিবর্তন আছে? এ বাজেটও কি বড় অঙ্কের হিসেবের সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিকার অর্থে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে? মূল্যস্ফীতির লাগাম টানতে পারবে তো? কিছু কি থাকছে বিশাল বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য? অর্থনীতির ভঙ্গুর চাকা মেরামতে কোনো পদক্ষেপ থাকছে কি? লুট হয়ে যাওয়া আর্থিক খাত ও পুঁজিবাজারের নিঃস্ব মানুষেরা বেঁচে উঠতে পারবে তো? গতি ফিরবে কি স্থির হয়ে যাওয়া দেশি বিদেশি বিনিয়োগে? খুঁড়িয়ে চলা শিল্প কারখানায় গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে তো? নিকট অতীতের ন্যায় ধনী দরিদ্রের বৈষম্য আরো বাড়বে না কমবে? এসব প্রশ্নের জবাব খুঁজতে বাজেটের ঠিক আগের দিন, একদিন আগে দেশ টেলিভিশনের পক্ষ থেকে দেশ বাজেট ভাবনা এই সংলাপের আয়োজন করা হয়েছে। আমাদের এই সংলাপটি চালিয়ে নিতে আমাদের সহযোগিতা করেছে ফেমাস স্টিল লিমিটেড। এই ফেমাস স্টিল লিমিটেডের সৌজন্যে আজকের এই অনুষ্ঠানে আমাদের এই অতিথি হয়ে এসছেন অর্থনীতিবিদ, থিঙ্ক ট্যাঙ্ক, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছেন। আমি এবার একে একে তাদের সাথে পরিচয় করিয়ে দেবার পালা। আমি শুরুতেই ডান থেকে শুরু করতে চাই। আমার ডানে রয়েছেন তৈরি পোশাক শিল্প খাতের অন্যতম সংগঠন BKME এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেম। তার পাশেই রয়েছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ, রয়েছেন রাশেদ আল মাহমুদ তিতুমির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির অধ্যাপক, রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান, আর একেবারেই আমার ডান পাশে যিনি রয়েছেন ডক্টর তামিম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য। এবার আমার বামে একেবারে বাম পাশে রয়েছেন ডক্টর মাসুর রিয়াজ, তিনি গবেষণা সংস্থা এটা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান। তার পাশে রয়েছেন মোহাম্মদ আব্দুল মজিদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান। এর পাশেই রয়েছেন হেলাল উদ্দিন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী চেয়ারম্যান, এবং তার পাশে রয়েছেন ডক্টর ফাহমিদা খাতুন, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক, এবং আমার একেবারেই পাশে রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি। আমরা মূল আলোচনায় ফিরে যাব। শুরুতেই আমি আলোকপাত করতে চাই কি থাকছে আমাদের এই বাজেটে এবং বাজেটটিকে কিভাবে দেখছি আমরা, কি সম্ভাবনা আছে বা কি হতে পারে, কি করা দরকার এই বাজেট। যেহেতু বাজেট চূড়ান্ত প্রায়, নতুন করে আর কোনো রকম পরামর্শ হয়তো এই বাজেটে উপস্থাপনের আগ মুহূর্তে সম্পৃক্ত হবে না, কিন্তু এই বাজেট উপস্থাপনের পরও সেটিকে সংস্কার করবার, সংযোজন করবার সুযোগ রয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখেই দেশ টেলিভিশনের এই আয়োজনে সংলাপের সূচনা করতে চাই ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে দিয়ে। কি ভাবছেন এবারের নতুন বাজেট নিয়ে, ডক্টর মুস্তাফিজুর রহমান? ধন্যবাদ সুলতান। প্রথমেই দেশ টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই আজকে একটা সময়োপযোগী আলোচনার আয়োজন করার জন্য। এবং আজকে যারা আমার ডান এবং বাম পাশে আছেন বিদগ্ধজনরা, আমাদের দেশের অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা,
সব দিকেই তাদের পদচারণা, তাদের কথা শোনার অপেক্ষায় থাকব। আমি প্রারম্ভিক বক্তব্য হিসেবে কয়েকটি বিষয় বলতে চাই। এই বাজেটটি একটা ব্যতিক্রমী সময়ে এটা দেয়া হচ্ছে। নবনির্বাচিত আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার এই বাজেটটা দিচ্ছেন একটা বিশেষ প্রেক্ষাপটে। এই প্রেক্ষাপটটা হলো আমাদের 5ই আগস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব সেটা, এবং সেখানে একটা আকাঙ্ক্ষা ছিল, বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। সেখানে মানুষের জন আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা ছিল একটা অন্তর্ভুক্তিমূলক একটা অর্থনীতি এবং সমাজ গড়ে তোলার একটা তাদের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই কিন্তু 2025-26-এর এই বাজেটটা প্রণীত হতে যাচ্ছে। সুতরাং প্রত্যাশার একটা চাপ এই বাজেটের মধ্যে থাকবে। সে প্রত্যাশার মধ্যে কি কি থাকবে, একটা সেটা হলো যে গত কয়েক বছরের যে ধারাবাহিকভাবে আমরা মূল্যস্ফীতির চাপ দেখছি, মানুষের যে ক্রয় ক্ষমতার অবনমন দেখছি, তারা কিন্তু আশা করবেন যে এই বাজেটে তাদের সেটা থেকে কিছুটা হলেও স্বস্তি যাতে থাকে। দ্বিতীয় সেটা হলো যে আমরা একটা অর্থনৈতিক বিনিয়োগের একটা স্থবিরতার মধ্যেও যাচ্ছি, অস্বীকার করার উপায় নেই। আমাদের যে ক্রেডিট আপটেক, আমাদের যে ক্যাপিটাল মেশিনারিজের যে ইম্পোর্টের যে নেতিবাচক প্রবৃদ্ধি, এগুলো থেকে সেটা স্পষ্ট। সুতরাং ব্যবসা বাণিজ্যের সাথে যারা আছেন তাদের একটা প্রত্যাশা থাকবে যে আমাদের বিনিয়োগকে চাঙ্গা করার জন্য এই বাজেটে প্রস্তাব থাকবে। যারা নাকি সমাজে পিছিয়ে আছেন এবং যারা নাকি বিভিন্ন ধরনের সামাজিক যেসব কল্যাণমূলক তাদের যেসব কর্মসূচি আছে তার উপরে তারা নির্ভর করেন, তাদের একটা প্রত্যাশা থাকবে যে প্রান্তিক এবং উপান্তিক মানুষদের জন্য এই বাজেটে যাতে বিনিয়োগ থাকে, এই বাজেটে যাতে তাদের যা প্রাপ্তি সেটার স্থায়িত্ব, সেটার ব্যাপ্তি যাতে বাড়ানো হয়, সেটার দিকে তাদের একটা প্রত্যাশা থাকবে। এটার সাথে সাথে বর্তমানে তো বাংলাদেশ আবার IMF এর একটা প্রোগ্রামের মধ্যে আছে, সেখানে কিন্তু সংস্কারের কথা বলা হয়েছে, যেগুলো আমাদের নিজেদের প্রয়োজনীয় করা দরকার, সেটারও একটা বাজেটে আমরা প্রতিফলন দেখতে চাইবো। সেখানে আরেকটা চাপ থাকবে হয়তো ভ্যাট ইত্যাদি যাতে একটা একীভূত একটা সিস্টেমের মধ্যে যায়। সেখানে তাহলে ভ্যাট আহরণের দিকে একটা চাপ থাকবে যে এটাকে সবগুলোকে প্রায় 15%-এর কাছে নিয়ে যাওয়া। এখানে কর জাল বৃদ্ধির একটা প্রত্যাশা থাকবে, যেটা নাকি আমরা নিজেরাও মনে করি যে এটা যতটা বাড়ানো যায়, বিশেষত প্রত্যক্ষ করের উপরে চাপ দিয়ে যাতে এটা বৃদ্ধি করা হয়, এবং যারা নাকি দিচ্ছেন তাদের উপরে না, এটার যে কর জাল বিস্তার করা, এখানে যেসব লিকেজ আছে লিকেজগুলোকে প্লাগ করা, এগুলোর একটা প্রত্যাশা এই বাজেটের মধ্যে থাকবে বলে আমরা আশা করছি। একই সাথে একটা বৈশ্বিক পরিবেশের মধ্যেও কিন্তু বাজেটটা হচ্ছে। এখানে আমরা দেখছি যে এখানে LDC গ্রাজুয়েশন হয়ে যাচ্ছে আমাদের 24 নভেম্বর 2026। সুতরাং সেখানে LDC গ্রাজুয়েশনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরনের আমাদের কিন্তু সংস্কার করতে হবে। প্রত্যক্ষ যেসব আমরা প্রণোদনা দেই সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। তাহলে আমাদের বাস্তবায়নের যে সুশাসন, সাশ্রয়ীভাবে বাস্তবায়ন, এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ করেছেন, সেখানেও কিছুটা চাপ থাকবে যে আমরা কোন কোন জায়গায় শুল্কগুলোকে কমাতে পারি, শূন্য শুল্ক করা বা শুল্ক হার কমানো, সেটা থাকবে। শুল্কের যৌক্তিকরণ, আমাদের কর জাল বিস্তার, এগুলো আমাদের নিজেদের তাগিদেই আমাদের করা উচিত, এবং এটা প্রতিফলন আমরা বাজেটে পাবো বলে আমরা আশা করছি। বিশেষত আমি বলবো যে আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা একটা বড় ধরনের একটা প্রত্যাশা কিন্তু থাকবে, কেবলমাত্র প্রান্তিক উপান্তিক জনগণ না, এখানে নিম্ন মধ্যবিত্তেরও একটা আকাঙ্ক্ষা কিন্তু এইখানে থাকবে। তাহলে সেটার জন্য বাজেটে কি থাকতে পারে, সেটার জন্য আমরা প্রত্যাশা করব যে শুল্ক কাঠামো যেটা করা হবে, সেই শুল্ক কাঠামোটা যাতে বিনিয়োগ বান্ধব হয়, সেটা যাতে আমাদের যে শোভন কর্মসংস্থান, সেটা যাতে আমাদের আমদানি প্রতিস্থাপক যেসব শিল্প আছে তারা প্রণোদিত হয়ে সেখানে বিনিয়োগ করতে পারেন, রপ্তানিমুখী শিল্প যারা আছেন তারা যাতে সেটার দ্বারা উপকৃত হতে পারেন, এই জায়গাটাতে আমাদের একটা প্রত্যাশা থাকবে। বিশেষত আমি বলবো, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এই 2025-26 এর বাজেটটা দেয়া হচ্ছে, অপ্রত্যক্ষ করের উপরে
চাপ না দিয়ে, যেটা নাকি সাধারণ মানুষের উপরেই আলটিমেটলি আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কমান, অ্যাডভান্স ভ্যাট কমান, যাই কমান সব বা বাড়ান, সবটাই কিন্তু আলটিমেটলি আসবে হলো ভোক্তার ঘাড়ে। সুতরাং সেখানে কিন্তু দেখতে হবে আমাদের যে অপ্রত্যক্ষ করের জায়গায় প্রত্যক্ষ কর কিভাবে আমরা ভালোভাবে বাড়াতে পারি। কর জালটাকে যদি আমাদের বাড়াতে হয় তাহলে প্রযুক্তিকে আমাদের নিয়ে আসতে হবে। আমাদের এখানে ডিজিটালাইজেশন অফ দ্য ট্যাক্সেশন সিস্টেম, এটা আমাদের জন্য এখন ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে। এটা না করলে আমরা আমাদের এই যে কর জিডিপি হার বাড়ানোর কথা, যেটা আমরা অনেকদিন ধরে বলছি, আইএমএফ তো একটা কোয়ান্টিটেটিভ একটা পরিসংখ্যানিক একটা তারা লক্ষ্য নির্দিষ্ট ভাবে বলছেন 0.5% জিডিপি প্রতি বছর বাড়াতে হবে। তো এইটা কিন্তু আমাদের এখন যদি আমরা না করতে পারি তাহলে এই যে দেখবেন এখন যে আমাদের ঘাটতি অর্থায়ন যেটা হবে, এই ঘাটতি অর্থায়নের পুরোটাই তো আমাদেরকে হয় অভ্যন্তরীণ ঋণ না হলে বৈদেশিক ঋণ দিয়ে আমাদের নিতে হবে। এবং এইবারও আমরা মনে করছি, আশঙ্কা করছি যে গত বছরের এই চলমান অর্থ বছরে যেরকম ভাবে শিক্ষাকে পেরিয়ে আমাদের সুদ যেটা অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ যেটা নাম্বার 1-এ চলে আসছে 1,13,000 কোটি টাকা। এতদিন পর্যন্ত বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে শিক্ষা খাতই সবচেয়ে বেশি ছিল, কিন্তু এখন সুদের পরিমাণ এখন যেরকম ভাবে বাড়ছে, তাহলে সাশ্রয়ী ভাবে বাস্তবায়ন করা। পুরো উন্নয়ন কর্মসূচি তো ঋণের উপরে নির্ভর হয়ে গেছে, কারণ আমাদের রাজস্ব বাজেটে কোনো ধরনের উদ্বৃত্ত নাই। এই উদ্বৃত্ত যদি আমাদের আনতে হয়, অন্তত কিছুটা যদি আমাদের উন্নয়ন বাজেটের নিজস্ব অর্থায়নে যদি আমরা যদি সেটা বাস্তবায়িত করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু কর যার বাড়াতে হবে। সেটা যেটা আরেকবার বলি যে যেটা নাকি আমাদের যারা দিচ্ছেন তাদের উপরে চাপ সৃষ্টি করে না, যারা বাইরে আছেন দিতে পারেন কিন্তু দেন না, তাদেরকে কিভাবে আমরা আনতে পারি। সেখানেই কিন্তু ডিজিটাল টেকনোলজিটা খুব বড় একটা আমার মনে হয় যে এখানে ভূমিকা রাখতে পারে। সংস্কারের ব্যাপারগুলিও এবার আসবে। এইটা যদি ভালোভাবে যদি সংস্কারের যে বিষয়গুলি আমরা যদি আনতে পারি, সেটা কর কাঠামো, করের বিন্যাস, আমাদের যে প্রণোদনা দেওয়া হয় তার পুনর্বিন্যাস, এগুলো যদি আমরা যদি করতে পারি তাহলে এটার ফুটপ্রিন্ট কিন্তু পরবর্তীতেও এটা থাকবে। এবং নির্বাচিত যখন সরকার আসবেন সেই সরকারও এটা যখন বাস্তবায়ন করবেন তখন এইটার ফলাফল জনগণ পাবেন। সুতরাং একটা ভালো ভিত্তি যদি আমরা এবার রেখে যেতে পারি, সংস্কার, কর আদায়, রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয় এবং ঘাটতি অর্থায়ন, এই সবগুলো জায়গায়, তাহলে আমার মনে হয় যে আমাদের প্রত্যাশাটা পূরণ হবে। ধন্যবাদ। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান। আমরা আবার আপনার কাছে আসব। আপনি বলছিলেন রাজস্ব ব্যয় নিয়ে। আমি এবার একটু জাতীয় রাজস্ব বোর্ডে দীর্ঘদিন কাজ করেছেন এবং এখনো বিভিন্নভাবে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ে কাজ করছেন ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে একটু জানতে চাইব, আমাদের প্রায় এবারের যে বাজেট উপস্থাপন হতে যাচ্ছে আমরা জেনেছি সেখানটাতেও প্রায় 5 লাখ কোটি টাকার বেশি বাজেট অর্থায়ন সেখান থেকে রাজস্ব খাত থেকে করবার একটি আমরা প্রস্তাবনার কথা শুনেছি। তো কিভাবে এই আমাদের দেশের অর্থনীতির যে ভঙ্গুর দশা, রপ্তানি বাণিজ্যে যে নিত্য নতুন প্রতিবন্ধকতা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্য থেকে কিভাবে এই এত বড় রাজস্ব আদায় করা সম্ভব, যেটি ডক্টর মোস্তাফিজুর রহমান বলছিলেন যে আধুনিকায়নের কথা বা তথ্য প্রযুক্তিকে সম্পৃক্ত করবার কথা, কর নেট যেটি সেটিকে বাড়ানো, কি ভাবছেন আপনি এই কিভাবে সম্ভব এই এত বড় রাজস্ব আয় সংগ্রহ করা? আমিও দেশ টিভি কর্তৃপক্ষকে বিশেষভাবে অভিবাদন জানাই যে বাজেট পঠিত হওয়ার 2 দিন আগে যেটি আয়োজন করা হয়েছে সেটির জন্য, এবং উদ্বোধনী ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান সাহেবের পরে সহযোগী হিসেবে স্বাভাবিকভাবে ওনার বক্তব্যের ভিতরে রাজস্ব বিষয়টি প্রধানত এসে গিয়েছে, সেই জন্য আমি কথা বলছি। এটা ঠিক এবং এটা অনিবার্যভাবে ঠিক যে আমাদের রাজস্ব আয় বৃদ্ধি ব্যতি রেখে আমরা আসলে সত্যি উন্নয়নশীল বা উন্নয়নগামী কোনো কার্যক্রম বা বাজেট নিতে পারবো না। আমরা কিন্তু আসলে একটা প্যাচের ভিতরেই আছি। আমি যদি সত্যিই উন্নয়ন করতে চাই, আমি যদি সত্যিই 2026 সালের সেপ্টেম্বর মাসে যদি আমি গ্রাজুয়েটেড হতে চাই, তাহলে আমার একটি স্বনির্ভর স্বয়ংভর অর্থনীতির প্রয়োজন হবে। একটি উন্নয়ন বান্ধব বা বিনিয়োগ বান্ধব, বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগকে অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে, কারণ তা না হলে পর, ওই সক্ষমতা অর্জন না করলে পর আমি কিন্তু ওই উন্নয়ন মানে গ্রাজুয়েশনে আমি কিন্তু একটা
প্যাচের ভিতরে পড়ে যেতে পারি। সেই জন্যই এবারের বাজেটটি যেমনটি তিনি ডক্টর রহমান প্রকাশ বলেছেন, এটার প্রেক্ষাপটটা ভিন্ন। এটা একটি আন্দোলনের একটা বিরাট একটা পরিবর্তনের ভিতর দিয়েই এবছরের এই বাজেটটি দেওয়া হচ্ছে। এখানে দুটো জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যে বিগত অর্থ বছরটি অর্থাৎ চলতি অর্থ বছরটির পুরোটাই কিন্তু এই পরিবর্তিত সরকারের সময়ের, এবং তার আগের 2 মাস অর্থাৎ আগস্টের আগের 2 মাস অর্থাৎ জুলাই মাস থেকেই কিন্তু আসলে একটা জটিলতার ভিতরে এটা ছিল। কিন্তু আমরা যদি দেখি যে পরবর্তীকালে যে সরকার বা বর্তমানে যে অবস্থা আছে, সেখানে ওই চলতি বাজেটের উপরে খুব বেশি আনুষ্ঠানিকভাবে কোনো পরিবর্তন বা কোনো কিছুতে যাওয়া হয়নি। ওই বড় বড় প্রকল্পগুলোর হয়তো কিছু ব্যয় কমানো হয়েছে বা কিছু জায়গায় একটু স্লো যাওয়া হচ্ছে নানান কারণে, এছাড়া কিন্তু কোনো কাঠামোগত কোনো বড় পরিবর্তন করা হয়নি। সেই বাজেটের অনুমান বা হিসাবকে ধরেই আগামী বাজেটের যে প্রাক্কলনটি করা হচ্ছে, সেখানে আমরা আপাতত দেখতে পাচ্ছি 793 কোটি টাকা মনে হচ্ছে কম, কিন্তু এটা যদি আমি রিভাইজ বাজেটের সাথে তুলনা করি তাহলে কিন্তু এটা আরো অন্য ধরনের পিকচার দেয়। এটা ঠিক যে আমাকে এমন বাজেট করতে হবে, সেটার ওই 3টে উদ্দেশ্য। একটা হচ্ছে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল যে সময়টা, সেইটাতে যে প্রত্যাশাগুলো জেগেছে সেই প্রত্যাশাগুলোর একটা পূরণ। দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে, আমি প্রথমেই জোর দেব বেসরকারি বিনিয়োগকে শক্তিশালী করা ছাড়া মানে এই পরিস্থিতির উত্তরণ সম্ভব হয় না। সুতরাং বেসরকারি বিনিয়োগকে অনুকূল পরিবেশ দেওয়া, এবং তৃতীয়ত হচ্ছে যে বৈশ্বিক পরিস্থিতি এবং সেগুলোর সাথে মিল তাল রেখেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এই বাজেটটি করতে হচ্ছে আর কি। এখানেই এই জন্যই রাজস্ব খাতের বিষয়টি এসে গেছে। রাজস্ব খাতের বিষয়ে যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে, এবং তার কিন্তু মূল লক্ষ্য 5টা ছিল। সেই 5টার ভিতরে এই যে পৃথকীকরণ করা হবে, এটা কিন্তু একটা জাস্ট সাইড ইস্যু। আমরা পৃথকীকরণের সাইড ইস্যুটার উপরে একটা রিপোর্ট দিয়েছি, কিন্তু সেইটাই প্রচলন করতে যেই আমরা দেখতে পাচ্ছি যে বিরাট ধরনের হয়েছে। আমরা কিন্তু আসল রিপোর্ট এখনো দেই নাই, এবং যে আসল রিপোর্টের মুখ্য কাজই হচ্ছে কোথায় 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 সংস্কার সত্যি প্রয়োজন, করের হিসাবায়ন থেকে শুরু করে। ডক্টর রহমান খুব সুন্দর বলেছেন যে যারা এক্সিস্টিং দিচ্ছে শুধু তাদের উপরই চাপটা পড়ছে, এবং অন্যদেরকে কর জালে আনা হচ্ছে না, যাচ্ছে না, নিচ্ছেন না। আমার কর জিডিপি রেশিওটা প্রচন্ড ভাবে একটি তলানীতি পড়ে আছে, মানে অনেক নিচু হারে পড়ে আছে। এই পরিস্থিতির থেকেই আমরা কমিটিকে আমাদের যে কার্য টিওয়ার দেওয়া হয়েছে, সেখানে আমরা মূলত জোর দিয়েছি 3টা বিষয়। একটা জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করা, যাতে কর ডিপার্টমেন্ট যেন সকলের সাথে সম আচরণ বা ট্যাক্স জাস্টিসটা নিয়ন্ত্রণ করে। দুই হচ্ছে ব্যবসাকে যেন উদ্বুদ্ধ করতে পারে, বাধা দেওয়া না। ব্যবসাকে উদ্বুদ্ধ না করতে পারলে যে শুল্ক নীতি আমি করি না কেন, কর নীতি না করি না কেন, ওটা কিন্তু রাউন্ড অ্যাবাউট হয়ে আমি বাধাগ্রস্তই হব। অর্থাৎ উনি যদি না দাঁড়াতে পারেন, ওনার যদি অ্যাক্টিভিটি না থাকে, তাহলে আমি রেভিনিউ কোত্থেকে পাবো? আপনি হয়তো একটা বড় ব্যবসায়ী কোম্পানিকে তার অনেক অনিয়মের জন্য বলছেন যে আপনার আমি ব্যবসা বন্ধ করে দিলাম, কথার কথা বলছি। তো ব্যবসা বন্ধ করে দিলে ওনার যে উৎপাদনটা হতো, ওনার ওখানে যে লোক বল আছে, তারা যদি না দাঁড়াতে পারে, না হতে পারে, তাহলে কিন্তু এটা এনাবলিং এনভায়রনমেন্টে আসবে না। তো সুতরাং দ্বিতীয় উদ্দেশ্যটা থাকবে রাজস্ব আহরণের, যে ব্যবসা বান্ধব অর্থাৎ অর্থনীতি চলনশীল থাকে। অর্থনীতি চলনশীল থাকলেই কিন্তু আমি রেভিনিউ পাবো, অর্থনীতিকে বন্ধ করে দিলে কিন্তু আমি রেভিনিউ পাবো না। এখানে একটা ডিকোটমি বেশ সিরিয়াসলি কাজ করছে, সেটা করা দ্বিতীয় উদ্দেশ্য। তৃতীয় উদ্দেশ্য, আমাদের এই কমিটির আমরা যে বিনিয়োগের এগুলো দিচ্ছি, সেগুলো দিচ্ছি যেন এটা পার্টিসিপেটরি হয়। অর্থাৎ যে সিদ্ধান্ত দিচ্ছি, যেটা বলছি, সংস্কার করছি, আমরা খুব শীঘ্রই আমাদের মূল রিপোর্টটা আমরা প্রাইভেট সেক্টরের সাথে, মানে আমাদের করদাতাদের সাথে, এমনকি এনবিআর কেও আমরা একটা স্টেক হোল্ডার মনে করি, যারা এটা বাস্তবায়ন করবেন, তাদের সাথে আমরা শেয়ার করব, করে আলোচনার ভিত্তিতে আমরা যাব। আমি আশা করি যে ওই আমাদের যে সংস্কারের যে প্রস্তাব বা সুপারিশ, সেগুলো সকল পক্ষ ভালো করে দেখে শুনে যদি এটা গ্রহণ করেন বা করতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাহলে এই বছরে না হলেও অতীতে সুদূর মানে কয়েক বছরের মধ্যে আমরা একটি এনাবলিং কর আহরণ, রাজস্ব এবং ওটাকে সামগ্রিকভাবে অর্থনীতিতে একটা ফলবান, একটা প্রবৃদ্ধিমান একটা প্রভাব ফেলতে সক্ষম হবে।
সুতরাং আমরা সেই দিকে যাচ্ছি। এখন আগে জনাব আব্দুল মজিদের কাছে শুনলেন, আমার বেদনার গল্পটা হচ্ছে এই যে ব্রিটিশরা যদি যে সময় মনন্তর হলো সেই সময়ও এই পরিমাণ রাজস্ব যদি আদায় করতে পারে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের যারা মালিক হিসাবে দাবি করেন অর্থাৎ সিএসপির অনুসারীরা তারা পারছেন না কেন? কারণ ব্রিটিশরা তাদেরকে প্রশিক্ষিত করলো, ক্যাডাস্ট্রাল সার্ভে করলো, তারপরে রেকর্ড করলো, পার্মানেন্ট সেটেলমেন্ট বাতিল করলো, অর্থাৎ জমিদারের মাধ্যমে না নিয়ে সরাসরি জেলা কালেক্টরের মাধ্যমে রাজস্ব আদায় হলো। তাহলে এই রাজস্ব বাড়ছে না কেন? আমরা বেশ বড় সংস্কারের গল্প শুনছি, কিন্তু আমরা সেই সংস্কারের গল্প শুনছি না যে এই যে ব্রিটিশ যদি পারে, এবং ব্রিটিশ পারেই নেই, ব্রিটিশ ওইখানে আপনার শিল্পায়ন ঘটিয়েছে, তাহলে বাংলাদেশের কর জিডিপির পরিমাণ কেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিচে অবস্থান করছে? এবং উন্নত আমাদের আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা অন্যরা ওনাদের প্লেবুকে ট্যাক্সটা তো ছিল না, নতুন যুক্ত হয়েছে, ভালো কথা, আমরাও কথা বলছি, কিন্তু এইটা পারছে না কেন? তাহলে আমাদের যে আমলাতন্ত্র আছে এবং যে রাজস্ব কাঠামো আছে, সেই রাজস্ব কাঠামোতে তিনটা জিনিস কিন্তু ব্রিটিশরা করেছিল, যার কারণে তারা রাজস্ব আদায় করতে পেরেছিল। প্রথম হচ্ছে যে আমলাতন্ত্রকে ঠিক করা, এক। দ্বিতীয় হচ্ছে যে শুধু ভূমি রাজস্ব দিয়েই রাজস্ব আয় হবে না, তার মানে অর্থনীতিকে নগদায়ন করতে হবে, মনিটাইজ করতে হবে। সেই কারণে তারা শোষণমূলক নীল, আফিম এই সমস্ত আপনার অর্থকরী ফসল চালু করলো, যাতে করে রাজস্বটা আদায় হতে পারে। তৃতীয় ব্রিটিশরা যেটা করলো সেটি হচ্ছে যে আপনার যে মধ্যস্বত্বভোগী অর্থাৎ জমিদার রায়তির কাছ থেকে কর আদায় করবে, তা না করে আপনার সরাসরি এই জেলা কালেক্টরের দিয়ে কর আদায়টা করলো। তাহলে আমরা করতে পারছি না। তৃতীয় যে দুঃখের বেদনার ইতিহাস সেটি হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ব্রিটেনে যে আপনারা জানেন যে কল্যাণমুখী রাষ্ট্র তৈরি হয়েছে। এই কল্যাণমুখী রাষ্ট্র যিনি রূপকার, তিনি আমাদের রংপুরে জন্মগ্রহণ করেছিলেন। শহীদ আবু সাইদ রংপুরে প্রথম শহীদ হন। তাহলে এই রাষ্ট্র অর্থাৎ বর্তমানের বা ভবিষ্যতের যারা আছেন তারা আসলে এই বেদনার গল্পটাকে কিভাবে দেখবেন? যে আপনার লর্ড বেভারিজ তিনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কল্যাণের জন্য আপনার একটা কল্যাণ রাষ্ট্রের কাঠামো তৈরি করছেন, তার মানে কোনো ভাঙন আমাদেরকে নির্দেশ করে যে আপনার সেই রাষ্ট্র অর্থনৈতিক সংস্কার নিয়ে কোনো কথা আমরা শুনিনি, শোনার কথাও না। কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা হচ্ছে যে কতকগুলো সংস্কার করা, যেই সংস্কার অথবা সংস্কারের জন্য ঐক্যমত্য তৈরি করা এবং নির্বাচন অনুষ্ঠান করা। তা না হলে বিনিয়োগ হবে না, আর বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, আর কর্মসংস্থান না হলে দারিদ্র্য কমবে না, যেটা বিশ্বব্যাংকের হিসেব বলছে বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে। এই রাজনৈতিক প্রশ্নের মীমাংসাটাই আসলে আলোচনা হওয়া দরকার, যে আমরা কিভাবে নীতি কাঠামো তৈরি করব। প্রথম হচ্ছে যে আমাদের যেই কর কাঠামোকে যদি আপনি কোনো বিভাগের অধীন করেন তাহলে তো দাঁড়াবে না। পৃথিবীর ইতিহাসে কোথাও বিভাগের অধীনে বা মন্ত্রণালয়ের অধীনে কর কাঠামো হয় না। হ্যাঁ, কথা ঠিক যে নীতি একজন তৈরি করবে এবং বাস্তবায়ন আর একজন করবে। তা আমরা কেন স্বাধীন একটা রাজস্ব কর্তৃপক্ষ তৈরি করছি না? কেন আমরা যে আমাদের ট্যারিফ এবং ট্রেড কমিশন আছে সেইটার সাথে মিলে আমরা কেন একটা রাজস্ব নীতি কমিশন করছি না কেন? এগুলো তো করা যায়। এবং ব্রিটিশরা পারলে আমরা পারবো না কেন? তাহলে আমাদের এই যে এত আত্মত্যাগ, ৭১-এর আত্মত্যাগ, ৯১ সালের আত্মত্যাগ, ২০২৪ সালের আত্মত্যাগ, সেইটা আসলে রাষ্ট্র বিনির্মাণের কোথায় যাবে? এবং দ্বিতীয় যে প্রশ্নটা অর্থাৎ হচ্ছে যে আমরা কখন আসলে পূর্ণ জীবন চক্রকালীন সর্বজনীন সামাজিক নিরাপত্তা করব? কারণ ১০০-র অধিক আপনার এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আছে
এবং আমরা অতীতে লক্ষ্য করেছি পেনশন ঢুকিয়ে এগুলোর আকার বানানোর চেষ্টা করা হয়েছে। আমাদের যে দেশে যে কোনো নিয়ম অনুযায়ী আপনার শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ব্যয় কম, তাহলে এই যে খণ্ড বিখণ্ড ভুলে ভরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে যে যদি আমাদের একটা কর্তৃপক্ষ হতো, যে কর্তৃপক্ষ আপনার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে এবং সেটা ইউনিয়ন পরিষদ বা থানা জেলা উপজেলা পরিষদের এর থেকে আপনার বিলি বন্টন হয়। কারণ এই ধরনের চ্যারিটি বেসড অর্থাৎ হচ্ছে ভিক্ষাবৃত্তিমূলক বা এই ধরনের আপনার কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি দিয়ে কাজ করবে না, কারণ অধিকার ভিত্তিক হতে হবে। সারা পৃথিবীতে যদি আপনি কোভিড পরবর্তী লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই সমস্ত দেশেরই আপনার পুনরুদ্ধার হয়েছে যেখানে আসলে এই সামাজিক এই মডেলটা আছে। আর অন্যদিকে বিনিয়োগ তো স্থবির, এবং বিনিয়োগ যদি না হয় তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড হয় না, আর অর্থনৈতিক কর্মকাণ্ড না হলে রাজস্ব আদায় হবে কোত্থেকে? তা আমি বাজেটে তেমন বড় কিছু আশা করছি না, কারণ এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। যেটা আমি আশা করছি তা হচ্ছে যে এই যে মৌলিক সমস্যা এইগুলো সম্পর্কে কতকগুলো সংস্কার প্রস্তাব যদি জাতির সামনে উপস্থাপিত হয় তাহলে জাতির মধ্যে একটা জাতীয় ঐক্য তৈরি হতে পারে, এবং রাজনৈতিক সরকার যখন ক্ষমতা নেবে তখন আসলে জনগণ তাদেরকে চাপ প্রয়োগ করতে পারে যে এই সংস্কারগুলো করেন, যার মাধ্যমে আমাদের যে জীবনযাত্রার যে সংকট চলছে প্রলম্বিত হচ্ছে, আমরা মধ্যবিত্ত ভেঙে যাচ্ছে, নিম্ন মধ্যবিত্ত ও থেকে আরো দরিদ্র মানুষ হচ্ছে, সেইটা কিভাবে কমানো যাবে, বিনিয়োগ কিভাবে বাড়ানো যাবে, উৎপাদনশীলতা কিভাবে বাড়ানো যাবে, প্রতিযোগিতায় সক্ষমতা কিভাবে তৈরি হবে, কৃত প্রযুক্তির তৈরি হয়ে তার মাধ্যমে আমরা সামনের দিকে যাব। আশার কথা হচ্ছে যে বাংলাদেশে যদি আমরা যখন ক্ষমতার আদান প্রদান হতো সেই কালকে যদি বিবেচনা করি তাহলে কিন্তু বাংলাদেশ একটা বিরাট সম্ভাবনার দেশ, অর্থাৎ রাজনৈতিক সরকারের মাধ্যমেও আসলে উন্নয়ন সম্ভব। আমরা আবার আসবো আপনার সাথে আলোচনায়, আবার আসবো আলোচনায়। আপনি ঠিকই বলেছেন যে প্রস্তাবনাগুলো এনেছেন এবং যে বিষয়গুলোকে আপনি সামনে নিয়ে এসেছেন, বিশেষ করে বেদনার যে গল্পগুলো, সেগুলো আগামীর যারা বাজেট উপস্থাপনের পর সেখানটাতে কি আছে আমরা সেটি বিশ্লেষণ করবার চেষ্টা করব। এবার একটু আসতে চাই আসলে আমাদের কর্মসংস্থানের বিষয়টি, বা আমরা যদি বলি যে দরিদ্র আরো দরিদ্র হচ্ছে, সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ। রাজনৈতিক সরকারের পতন হয়েছে, একটি প্রেক্ষাপটের মধ্য দিয়ে একটি অরাজনৈতিক সরকার দেশ পরিচালনা করছে। এরই মধ্যে বেকারত্ব আরো বেড়েছে, দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে। আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানান গবেষণায় সে তথ্য উঠে এসেছে। তো সেই দরিদ্র মানুষকে কিভাবে দারিদ্র্য সীমার যে আমাদের ভিত্তি যেটি আছে দারিদ্র্য সীমা নিরূপণের, সেখান থেকে কিভাবে সামনে এগিয়ে আনা যায় বা উত্তরণ ঘটানো যায় সে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই এবারে। যিনি একেবারে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছেন, তাদের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করবার জন্য কাজ করছেন, ডক্টর হেলাল উদ্দিন, আপনার কাছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হেলাল উদ্দিন। ধন্যবাদ আপনাকে। বাজেট আলোচনাটা আসলে আমি যেভাবে দেখি যে এক বছরের আয় ব্যয় সেটাকে আমরা কিভাবে জাস্টিফাই করছি, আর কাঠামোগত পরিবর্তন যেটা প্রত্যাশিত ছিল যে পঞ্চবার্ষিক পরিকল্পনা কিংবা প্রেক্ষিত পরিকল্পনা, একটা 5 বছর কিংবা 20 বছরের একটা প্রেক্ষিত পরিকল্পনা, সেখানে কাঠামোর বিষয়গুলো আসবে। তো অনেক সময় আমরা যেটা করি যে বাজেটের 1 বছরের আয় ব্যয়ের আলোচনাটা যেটা কিনা আপনার হয়তো 1 মাস পরে বাস্তবায়ন শুরু হয়ে যাবে, সেটা দিয়ে আমরা কাঠামোগত অনেকগুলো জিনিস নিয়ে আসি যেটা আমার কাছে খুব রিলেভেন্ট মনে হয় না। তো আমি চেষ্টা করব সে জায়গায় থাকতে, যে কিছু আয় ব্যয়ের যে প্রজেকশনের যে নাম্বারগুলো আছে সেগুলোর জাস্টিফিকেশন যেটা সেটা আপনি ইমিডিয়েটলি অর্থনীতি কিভাবে আসবে। আপনি যে প্রশ্নটা তুলেছেন যে কর্মসংস্থান যেটা, সেখানে আমার একটা ইদানিংকালে আমার কাছে মনে হয় যে প্রাইভেট সেক্টরে যদি বিনিয়োগ স্লো থাকে, গভর্নমেন্ট যদি কিছু আপনার হায়ারিং বাড়িয়ে দেয়, হয়তো আপাতত কর্মসংস্থান হবে,
কিন্তু দীর্ঘমেয়াদে এই যে গভর্নমেন্টের আকার বাড়ানো, যেটা কিনা জাস্টিফাইড অনেক সময় মনে হয় না। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি, যেটা মোস্তফা ভাই বললেন, যে আমাদের ট্যাক্সের আয় যেটা মোটা দাগে পুরোটাই আমরা চলতি ব্যয়ে নিয়ে যাই। এখন মনে হচ্ছে পুরোটা না, মাঝে মধ্যে আরো ধার করতে হবে এটার জন্য সামনে দিয়ে মনে হচ্ছে আর কি। এখন সেখানে আমার চিন্তা করতে হবে যে আসলে বেসরকারি খাতে কর্মসংস্থানের দিকটায় কতটা জোর দিতে পারি, এবং গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা যদি মনে করি যে কর্মসংস্থানের জন্য কিছু প্রোগ্রাম নেই, এর একটা লম্বা দীর্ঘমেয়াদের একটা নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের আছে। সেই জায়গাটাই আমার একটু গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে। আর যে এখন যে ব্যাপারটা আসছে যে আপনার বৈষম্য বিরোধী বা আয় বৈষম্য বা ইনক্লুসিভ একটা সোসাইটির কথা বলছি আমরা। এখন বৈষম্য বিরোধী বললে এই বৈষম্যটা আমরা যদি বলি যে লম্বা সময় আসছে কোত্থেকে, বাংলাদেশে আপনি যদি দেখেন গ্রামে গঞ্জে যার অনেক জমি আছে সে কিন্তু ভালো লাইফ লিড করে সবসময়। এখন ল্যান্ডের যে আপনার আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অনেক আগে থেকে হয়েছে, চাইলেই একটা গভর্নমেন্ট এটাকে ইকুয়াল করতে পারবে না। এখানে কোনো ধরনের একটা ফেয়ার ইস্যুতে আপনি রিডিস্ট্রিবিউট করতে পারবেন না। কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স, ইয়েস, 15 বছরে যে অর্থ কাঠামো বা আর্থিক খাতে বা পুঁজিবাজার থেকে কি পরিমাণ অর্থ লুট হয়ে যাওয়ার তথ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে অর্থ উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই তথ্যগুলো বারবার ঘুরে ফিরে এসছে। তো সেই জায়গা থেকে এখন আমাদের কি অবস্থা আর্থিক খাতের, কি হবে পুঁজিবাজারের, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। অর্থনীতি বিশ্লেষক ডক্টর মামুনুর রশিদ, আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আমি ধরেই নিচ্ছি যে সবাই দেশ টিভিকে ধন্যবাদ দিবে, এই জন্য ওই ধন্যবাদ পর্বে যাচ্ছি না। সরাসরি কথা বলি আমরা, যে সেটা হচ্ছে যে আর্থিক খাতের যে দৈন্য দশা কিংবা আর্থিক খাতের যে সমস্যা, মন্দ ঋণ বলুন কিংবা আমরা যদি বলি ব্যাংকগুলোতে পুনঃ মূলধনের অভাব কিংবা ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি, তৃতীয় হচ্ছে ব্যাংকিং খাতে সেবা পণ্যের অভাব, বিশেষত পুঁজিবাজার ভিত্তিক সেবা পণ্যের আরো অভাব রয়েছে ধরে নিয়ে এটা আমরা এখন বলছি যে এখানে আলোচনায় এসেছে যে 30% উপরে প্রায় যদি কোয়ালিটেটিভ জাজমেন্ট আমরা অ্যাপ্লাই করি সেখানে মন্দ ঋণ বেরোবে। আমরা নিজেরাও যেহেতু সরকারের সাথে বৃহৎ ঋণ পুনর্কাঠামোকরণ প্রকল্পের সাথে জড়িত, সেখানে আমরা চেষ্টা করছি যে 50 কোটি টাকার উপরে যে ঋণগুলো মন্দ হয়েছে কিংবা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলোকে কিভাবে মানে সত্যিকার উদ্যমী উদ্যোক্তাদের ব্যবসায়ীদেরকে বিবেচনায় নিয়ে তাদের ব্যবসাকে কিভাবে চলমান রাখা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই লক্ষ্যে কাজ করতে গিয়ে এবং মূলত বৃহৎ ঋণ পুনর্কাঠামোকরণ করার ক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মূলত কি কারণে তারা এই অবস্থায় এসেছেন। তো 4টি কারণের কথা এখানে সময়ভাবে বলতে চাই। প্রথম একটা দেখছি যে এই সমস্ত বৃহৎ ঋণ গ্রহীতাদের মধ্যে অনেকেই রাজনৈতিক নিষ্পেষণের সুযোগ মানে মুখোমুখি হয়েছেন গেল 15 বছরে। একটি বিষয়, তারা ব্যবসা পরিচালনা করতে পারেননি রাজনৈতিক আনুকূল্যের অভাবে কিংবা রাজনৈতিক নিষ্পেষণের জন্য কারণে। দ্বিতীয় আমরা জিনিস একটা দেখতে পেয়েছি যে গেল কয়েক বছরে যে আমাদের যে টাকার মান মানে ডলারের বিপরীতে কিংবা বিদেশি মুদ্রার বিপরীতে প্রচুর অবমূল্যায়ন হয়েছে, 50% বেশি। যারা আমদানি করে ব্যবসা নির্বাহ করেন এবং স্থানীয় বাজারকে স্থানীয় গ্রাহককে সম্মুখে রেখে ব্যবসা পরিচালনা করেন, তারা কিন্তু প্রায় 50% ক্ষতিকে অ্যাকোমোডেট করতে হয়েছে। তৃতীয় আমরা যে আরেকটা কারণ দেখেছি সেই কারণটি হচ্ছে যে অনেক ব্যবসায়ীরা বলেছেন যে আমরা দেখছি যে সুদের হার এত বেড়ে গিয়েছে যে বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত ব্যবসা সমূহে যদি তারা ট্যাক্স ফাঁকি না দেয়, সরকারকে যদি না ঠকায় সরাসরি, তাহলে 10% গ্রস প্রফিট করা অত্যন্ত চ্যালেঞ্জিং। যেই দেশে 10% গ্রস প্রফিট করা এত চ্যালেঞ্জিং, সেই দেশে সেই উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী কিভাবে 15% কিংবা অনেক ক্ষেত্রে 15%-এর উপরে মানে সুদের হার মোকাবেলা করে
বাজারে একদিকে তো রয়েছে 50% উপরে যারা নাকি আমদানি করে ব্যবসা করেন, তাদের সেই বিনিময় হারের 50% উপরে অবমূল্যায়ন, দ্বিতীয় রয়েছে 15% এভারেজে সুদের হার, আর তৃতীয় রয়েছে যে আমাদের যে নীতি সহায়তা, সত্যিকার অর্থে কোন নীতি সহায়তা ব্যক্তিগতভাবে আমরা দেখেছি প্রাক বাজেট আলোচনা আমরা যতই আলোচনা করি না কেন, আমরা বাজেটের মাধ্যমে কোনো নতুনত্ব কিংবা অভিনবত্ব এখনো আনতে পারিনি। সুতরাং আমি মনেই করি না যে ইন্টারিম গভর্নমেন্টের কি হয়, সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের সময় যেটা হয় সেটা হয় যে ভালো মানুষদের কাছে হয়তো অর্থনৈতিক ব্যবস্থাপনা কিছুটা হলে ফিরে আসে। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন থেকেই যায় গেল, যেহেতু আমরা প্রায় গেল 30 বছর যাবৎ 1995 সাল থেকে মরহুম সাইফুর রহমান সাহেবের সে দিক থেকে আমরা দেখেছি যে প্রাক বাজেট আলোচনার একটা সংস্কৃতি গড়ে উঠেছে। সেই প্রাক বাজেট আলোচনায় এখানে অনেকেরই সুযোগ হয়েছে, আমি যতদূর মনে করতে পারি, সে আলোচনায় থাকার। তো সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতি হয়ে গেছে ইতিমধ্যে ব্যক্তিখাত নির্ভর অর্থনীতি। সেই ক্ষেত্রে আমাদের এই আলোচনা, আমাদের সেই পর্যালোচনা, আমাদের সেই নীতি উদ্যোগ, সেগুলো আমরা কতটুকু কাজে লাগাতে পারছি, বাজেটের ক্ষেত্রে অভিনবত্বের একটি প্রশ্ন। দ্বিতীয় একটি প্রশ্ন যেটা এখানে ইতিমধ্যে আলোচনা হয়নি এবং বৃহত্তর পরিসর আলোচনা হয়নি, সেটা হচ্ছে যে বাজেট বাস্তবায়ন করে কারা। এটা আর্থিক খাতের জন্য বাজেট হোক, কিংবা আর্থিক খাতে ডিসিপ্লিন আনার জন্য বাজেট হোক, নিয়মানুবর্তিতা আনার জন্য বাজেট হোক, কিংবা আর্থিক খাতের যেটা জনাব আমার পাশেই ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির সুন্দরভাবে বলেছেন যে প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে বাজেটের বাস্তবায়নের ধারায় এনে এবং মনোযোগী হয়ে কিভাবে তাদেরকে উপকৃত করা যায়, যেটা আমরা দেখেছি আমাদের অর্থনীতির প্রায় 60% উপরে হচ্ছে এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ নির্ভর। সেই ক্ষেত্রে আমরা যদি একটা, ডক্টর হেলাল তো বলেছেনই যে আমাদের ঋণের, বৃহৎ ঋণের কত অংশ কৃষিতে যাচ্ছে, কত অংশ ক্ষুদ্র ঋণে যাচ্ছে, সেটা বাদ দিয়ে যেটা বলতে চাই আমি, বাজেট বাস্তবায়নের বিরাট একটি কাণ্ডারি হচ্ছে জনপ্রশাসন এবং স্থানীয় সরকার প্রশাসন। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই জনপ্রশাসন কিংবা স্থানীয় সরকার প্রশাসনের সক্ষমতা বাজেট বাস্তবায়নে গুণগত মান বজায় রেখে বাজেট বাস্তবায়নে তাদের সক্ষমতা কিন্তু আমরা গেল 30 বছরে বাড়তে দেখিনি। এই সেই 1995 সাল থেকে যদি বলি, সেখানে প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে। একদিকে বাজেটে যেমন নতুনত্ব কিংবা অভিনবত্ব আসেনি, তেমনটি আর্থিক খাত ব্যবস্থাপনাও কিংবা আর্থিক ব্যয় ব্যবস্থাপনাও আমরা কিন্তু সেখানে জনপ্রশাসনের সক্ষমতা বাড়তে দেখিনি। যেখানে আমাদের কেন্দ্রীয় ব্যাংকে, যেখানে আমাদের ব্যাংকিং বিভাগে কিংবা অর্থ ব্যবস্থাপনায়, সামগ্রিকভাবে বাজেট ব্যবস্থাপনায়, সেই ক্ষেত্রে আমরা অভিনবত্ব দেখিনি এবং ক্রমাগতভাবে সরকারি কর্মকর্তা নির্ভর একটি বাজেট শুধু প্রণয়ন নয়, বাজেট বাস্তবায়নও দেখছি। সেই ক্ষেত্রে আমরা যদি অভিনবত্ব এবং বাজেট বাস্তবায়নের নিয়মানুবর্তিতার ক্ষেত্রে অভিনবত্ব আনতে না পারি, যেটা ডক্টর মুস্তাফিজও বলেছেন প্রযুক্তির কথা, সেগুলা যদি আমরা বাড়াতে না পারি, সেই ক্ষেত্রে আরেকটি বিষয় এটার সাথে সরাসরি সম্পৃক্ত, সেটা হচ্ছে যে আমাদের যে বাজেট জনব্যয়, বাজেট ব্যয়ে, বাজেট এক্সপেন্ডিচারে কিংবা পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টে আমরা কিন্তু গেল প্রায় 50 বছর যাবৎ আমাদের কোনো অগ্রগতি কিন্তু তেমন একটা হয়নি। আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টে আমরা কিন্তু কোনো নতুনত্ব আনতে পারিনি। আমরা বারবার বলছি প্রাক বাজেট আলোচনায়, এমনকি পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট কমিটির সাথে আলোচনায়, বাজেট সম্পূরক বাজেট বিশ্লেষণে কিংবা পার্লামেন্টের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি যারা রয়েছেন তাদের সাথে আলোচনায় আমরা কিন্তু এখনো ন্যূনতম পর্যায়ের নিয়মানুবর্তিতা আনতে পারিনি পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টে। সেটা চূড়ান্ত পর্যায়ে আমাদের কিন্তু এটা আমরা নির্ভর রয়ে গেছে। এখানের মধ্যে আমরা কোনো জনব্যয় ব্যবস্থাপনায় কোনো ধরনের নিয়মানুবর্তিতা, কোনো ধরনের অভিনবত্ব আনতে পারিনি। এবং আমরা বারবার বলছিলাম যে 10,000 কোটি টাকার উপরে যে সমস্ত জায়গায় জনব্যয় ঘটছে, তাদেরকে আমরা কিভাবে তাদের অডিটের মাধ্যমে, তাদের নিয়মানুবর্তিতার মাধ্যমে, তাদের আভ্যন্তরীণ সুশাসন বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে আনবো। আর লাস্টের যে কথাটি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা সরলীকরণ রয়েছে এবং এটাকে আমরা পছন্দ করি, যে আমাদের দেশে যে বিনিয়োগ বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে গেলে আমাদের
কি দরকার, একটা দরিদ্র দেশে কি প্রয়োজন? দরিদ্র দেশের প্রয়োজন হচ্ছে, একটি প্রধান পরিচয় হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি করা। যেভাবে জনগোষ্ঠী বাড়ছে, যেভাবে বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি হলেই শুধুমাত্র মানে দারিদ্র্য কমবে। আর দারিদ্র্য যদি কমাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। সেই বিনিয়োগ, আগে যে কথাটি বলেছিলাম সেটি দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে বিনিয়োগ যদি বাড়াতে হয় একটি প্রাইভেট সেক্টর লেড ইকোনমিতে, তাহলে আমাদের বিনিয়োগের পরিবেশকে উন্নত করতে হবে এবং সত্যিকারের বিনিয়োগকারীদেরকে আমাদের সহায়তা করতে হবে। সেই ক্ষেত্রে অনেকে আমার পূর্ববর্তী বক্তাদের বলেছেন, কেউ বলেছেন নির্বাচন না হলে, একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠিত না হলে বিনিয়োগ বাড়বে না। আবার আমরা বলি বিনিয়োগের পরিবেশকে উন্নত করতে হবে। আমরা আরেকটা বলি যে প্রাইভেট সেক্টরের নীতি সহায়তা দিতে হবে। তো এগুলার যদি একটা সম্মেলন না ঘটে এবং আর্থিক খাতে যদি আমরা নিয়মিতকরণ কিংবা জবাবদিহিতা সৃষ্টি না করতে পারে, এবং আর্থিক খাতের ডিসিপ্লিন আমরা গেল 15 বছরে দেখেছি, এটা দিয়ে শেষ করতে চাই। আর্থিক খাতের ডিসিপ্লিনটা সরাসরি সম্পৃক্ত হয়ে গেছে রাজনৈতিক খাতের নিয়মানুবর্তিতা, রাজনৈতিক ক্ষেত্রে জবাবদিহিতার সৃষ্টি এবং রাজনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিতকরণের সাথে। ধন্যবাদ। জনাব মামুনুর রশিদ, আমরা আবার আপনার কাছে ফিরে আসব। আপনি যথার্থই বলেছেন। আমরা একটু যেতে চাই ডক্টর মাসুর রিয়াজ আপনার কাছে। আমরা দেখছি যে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাজেট বেড়েছে। যদি আমরা গত 1 দশক বা 1.5 দশক ধরে দেখি, কিন্তু বাজেট প্রাক্কলন যেটি হয় সেটি বছরের মাঝামাঝি বা শেষ পর্যায়ে এসে বারবার সেটিকে সংশোধন করতে হয়। আমরা দেখেছি বাজেট আমরা যেটি দিচ্ছি সেটি বাস্তবায়ন সক্ষমতা আমাদের কতটুকু, কেন এই অবস্থা, বারবার কেন আমাদেরকে বাজেট দিয়ে সেটিকে আবার সংশোধন করতে হচ্ছে, কোথায় কোন প্রতিবন্ধকতায় আমরা থমকে যাই? ধন্যবাদ দেশ টিভিকে, ধন্যবাদ আজকের আয়োজন এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার প্রশ্ন আমি এটা দিয়ে শুরু করে আমি আরেকটু গভীরে যেতে চাই। এইবারের বাজেটের কি করা যেতে পারে, আমি ধরে নিচ্ছি আমার হয়তো 5-6 মিনিট সময় এর মধ্যে। কেন এই প্রাক্কলন, বছরের মাঝামাঝি রিভিশন, ব্যাক এন্ড ফোর্থ, এক পা আগানো এক পা পেছানো, এবং তার মধ্যে দিয়ে অনেক ধরনের ইনএফিসিয়েন্সি, অনেক ধরনের ইনডিসিপ্লিন ঢুকে যাওয়া, এটার মূল জায়গাটা যদি বলি, আমরা স্কুলে সবাই বড় হয়েছি, মনে হয় আমার সবাই মুরব্বী এখানে, ওনারাও নিশ্চয়ই বড় হয়েছেন এই জিনিস পড়ে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। আমাদের দেশে হিস্টোরিক্যালি বাজেটের ক্ষেত্রে, ফিসক্যাল এই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আগে রাজনৈতিক কারণে আগে ব্যয় ঠিক করা হয়, তারপর সেই ব্যয়কে কোথা থেকে ম্যানেজ করা হবে সেই অনুযায়ী রেভিনিউ টার্গেট সেট করা হয়, আর যেটা হবে না ওইটা ঋণ করে নেওয়া হয়, দেশি এবং আভ্যন্তরীণ। 16-17 সাল থেকে এটাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সেটা হলো এই যেটার কারণে ফিসক্যাল ডিসিপ্লিনটা ভেঙে পড়েছে, সেটার কারণটা হলো যে ইনডিসক্রিমিনেট প্রকল্প, যেটা প্রয়োজন নাই সেই প্রকল্প, 1 টাকার প্রকল্প 5 টাকায় সেগুলো নেওয়া হয়েছে, কিন্তু রেভিনিউ তো আর ওই আকারে বাড়বে না, বাড়া সম্ভব না, কারণ ওটার ভিতরে ইনহেরেন্ট উইকনেস আছে। ইকোনমির ম্যাক্সিমাম রেভিনিউ পোটেনশিয়াল আছে। আমার রেভিনিউ ট্যাক্স গ্যাপ কত, এটা খুব টেকনিক্যালি খুব সহজেই বের করে ফেলা যায় যে আমার পোটেনশিয়ালটা কত। তাহলে বাকিটা কি করেছে, দেশের ভিতরেও অত ঋণ অ্যাভেলেবল না, আমরা ফরেন লোনে চলে গেছি, যার ফলে আজকে আমার বৈদেশিক ঋণ 7 বছরে ডাবল হয়ে $104 বিলিয়ন এসছে, এবং শুধুমাত্র এই ফিসক্যাল ইয়ারে আমার বৈদেশিক ঋণ রিপেমেন্ট প্রেশার 25% বেড়ে গেছে। সো আমরা ওই পলিটিক্যাল ইকোনমি অফ ফিসক্যাল ডিসিপ্লিন বা ফিসক্যাল স্ট্র্যাটেজি সেখানে যতক্ষণ অ্যাড্রেস করব না, হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য ইকোনমিক পলিসি টিম, যেটা ফাইন্যান্স মিনিস্টাররা হয়ে থাকে, তারা যতদিন এই কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ এইটাকে জাতীয় লেভেলে অ্যাপ্লাই করবে না, ততদিন আপনার যে প্রশ্নটা ফিসক্যালের যে 1 পা আগানো 2 পা পেছানো এবং একটা হচপচ, এটা চলতেই থাকবে। সুতরাং এইটা আমরা আশা করব যে এই সরকার তো নন পলিটিক্যাল, এই সরকার তো ইন্টারিম, তারা অন্তত এই জায়গাটায় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয়টা ঠিক করবে, ব্যয় দেখে আয় না। যদিও 2-1টা জায়গায় এইটা নিয়ে সন্দেহ হচ্ছে যে এইবারও কি সেটা হবে নাকি, সেটা বাজেটেরও 2-1টা বিষয় আছে, আর ওনাদের গত কয়েক মাসে কিছু পপুলিস্ট সিদ্ধান্তের সেখান থেকেও কিন্তু যথেষ্ট সন্দেহ আসছে। যেমন আগামী সপ্তাহে একটা আসছে, আর সেকেন্ড 10-day হলিডে
ফর এ কান্ট্রি লাইক আওয়ার্স? আমাদের অর্থনীতি থেকে এটা অ্যাবজর্ব করা সম্ভব নাকি 2 মাসের মধ্যে সেকেন্ড 10 ডে হলিডে? এই ধরনের পপুলিস্ট সিদ্ধান্ত যারা নেয় তারা কি আসলে সাহসী সিদ্ধান্ত নিতে পারবে নাকি, তখন সন্দেহ হয়। আচ্ছা, এখন আমি আসি আরেকটু যে আমার এইবারের বাজেটে প্রায়োরিটিটা কোথায়। সো এই জায়গায় আমার মনে হয় ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, ডক্টর মুস্তাফিজুর রহমানও বলেছেন যে বাজেটের থেকে আমাদের এক্সপেকটেশনটা রাইট জায়গায় অ্যালাইন করতে হবে। আমরা বাংলাদেশের, আপনারা সবাই বিদেশে থেকেছেন বিভিন্ন সময়, আপনারা জানেন এই দেশে যত পরিমাণ বাজেট নিয়ে চিল্লাচিল্লি আওয়াজ হয় পৃথিবীর কোনো দেশে এতটা হয় না। এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক এটা যে সরকারগুলো দুর্বল বা একটু ডাইলুটেড থাকে, এই চিল্লাচিল্লির মাধ্যমে কিছুটা হলেও রাইট জায়গায় অ্যাটেনশন আনা যায়। খারাপ দিক হলো এক্সপেকটেশন মিসম্যাচ হয়। তো বাজেট আপনার কি করতে পারে, বাজেটের কিন্তু মূল 3টা অস্ত্র। একটা হলো সে ফাইন্যান্স বিলের মধ্যে ট্যাক্সের পার্থক্য করতে পারে কম বেশি। দ্বিতীয়ত সে গ্রোথ এবং বিভিন্ন সার্ভিস ডেলিভারির জন্য রিসোর্স অ্যালোকেশন করতে পারে। আর 3 নাম্বারটা হলো সেটা ধরে দেখা যায় না, সেটা ইমপ্লিসিট, সেটা হলো ফিসকাল এবং ইকোনমিক স্টেটমেন্ট সরকারের, সেই জায়গাটা আনতে পারে। তো এই 3টাকে মাথায় রেখে এবং বর্তমান যে আমাদের সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি তাকে মাথায় রেখে আমি মনে করি 3টা প্রায়োরিটি এইবারের বাজেটের, বা 3টা স্পেশাল কনটেক্সট। প্রথম কনটেক্সটটা হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনীতিতে 2022 সাল থেকে যে একটা চাপ ছিল, বিভিন্ন পলিসি ফেইলিয়রের কারণে সেই চাপ বেড়েছে, সেগুলোর অনেক জায়গায় আমরা ঘুরে দাঁড়ানো শুরু করেছি, সব জায়গায় না, আবার ঘুরে দাঁড়ানো শুরু করছি, এখনো কোমর সোজা করতে পারিনি। সুতরাং এই যে ঘুরে দাঁড়ানো যেগুলো শুরু হয়েছে, যেমন ব্যালেন্স অফ পেমেন্টে, যেমন রিজার্ভের স্টেবিলিটি বা পতন রোধ, যেমন ফরেন এক্সচেঞ্জের স্টেবিলিটি, এইটাকে কিন্তু কোমরটা শক্ত করতে হবে, পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে। সুতরাং নাম্বার 1 ফোকাস এই কনটেক্সটে আমার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন, যেটা সেটাকে আরেকটু গভীর বা আরেকটু শক্ত করা। তাহলে সেই জায়গায় কি করতে হবে, আমার মনিটারি এবং ফিসকাল পলিসির মধ্যে একটা সমন্বয় ইনফ্লেশনের ক্ষেত্রে পার্টিকুলারলি এই জায়গাটা এনশোর করতে হবে। মনিটারি পলিসি অলরেডি মানে খুব রাইটলি কন্ট্রাকশনারি বা রক্ষণাত্মক জায়গায় আছে। 10% পলিসি রেট, 13-14% মার্কেট রেট, সেটার কারণে হাতেম ভাই সহ অন্যান্য ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে, কিন্তু এই পেইনটা নিতেই হবে। ওই যে মানে ইনফেকশন ছড়িয়ে গেছে, অ্যান্টিবায়োটিক আসতে দেরি হয়েছে, একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্ট যখন ওরা করছে তার বিনিময়ে ডোমেস্টিক ডিমান্ড আউটপুট ক্ষতিগ্রস্ত হচ্ছে, উপায় নাই সেটাকে অ্যাভয়েড করার। তাহলে এনশিওর করতে হবে অন্য পলিসিগুলা তারা যাতে সেটাকে কমপ্লিমেন্ট করে, এবং সেখানে ফিসকাল পলিসির এবং ফিসকাল পলিসির সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হলো বাজেট, সেইটাকে সমন্বিত রাখতে হবে। এবং সেই জায়গায় আমি ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে বাড়ানোর টেন্ডেন্সিতে ওনারা যাননি, 7,000 কোটি টাকা কমাচ্ছে, ওভারঅল এডিপিটাও কমছে, কিন্তু এটা হলো ফার্স্ট লেয়ার। আমরা যদি সেটার গভীরে ঢুকি তাহলে কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আরো কোয়ালিটি বা আরো একটু সাহসী সিদ্ধান্তের বিষয় ছিল। সেটা কেমন, যেমন আমি বলবো, আপনারা যদি দেখেন এইবার যত সেক্টরে অ্যালোকেশন করা হয়েছে, হাইয়েস্ট অ্যালোকেশন হলো বিল্ডিং কনস্ট্রাকশন। হাস্যকর এটা, বিল্ডিং কনস্ট্রাকশন। ইয়েস, সরকার পরিচালিত হতে হলে কিছু ইনফ্রাস্ট্রাকচার লাগে, এডুকেশন হেলথে কিছু ইনফ্রাস্ট্রাকচার লাগে, বাট এই সময়টা কি সেই সময় যখন বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য নট ইভেন ভৌত অবকাঠামো, ওভারঅল বিল্ডিং কনস্ট্রাকশনে 16.5% অ্যালোকেশন করা হয়েছে। তাহলে এই যে এই সময়টায় আমরা কি আসলেই বাজেটে ব্যয় কমাতে মানে সক্ষম হলাম বা রাইট ফোকাসটা করলাম? আমরা তো আসলে সেই ইনফ্লেশনকে হয়তো উস্কে দিবে অ্যাভয়েডেবল এক্সপেন্ডিচার, সেই জায়গাটা নিয়ে আসছি। আর 2 মিনিট আমি শেষ করছি। দ্বিতীয় জিনিস যেটা আমি বলবো, গভর্নেন্স রেস্টোরেশন। সেটা কি, সেটা আমার যে রাজনৈতিক ট্রানজিশন চলছে, আমরা সেই ট্রানজিশনে বাজেটের সেকেন্ড মোস্ট প্রায়োরিটি, বিগেস্ট প্রায়োরিটি বা দ্বিতীয় প্রায়োরিটি যেটা হওয়া উচিত, নট ইন এ পার্টিকুলার অর্ডার, আমি মানে আরেকটা প্রায়োরিটির কথা বলছি দ্বিতীয় বলতে, সেটা হলো আমার যে সুশাসনকে ফেরত আনা, সুশাসনকে যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম আমার সরকার পরিচালনায়, আমার এনার্জি সেক্টরে, মামুন ভাই বলেছে, আমার ব্যাংকিং সেক্টরে, সেই সুশাসন ফিরে আনার কমিটমেন্ট আছে সরকারের। কিছু কাজ শুরু হয়েছে, আমরা আশা করছিলাম আরো বেশি কাজ হবে, তারপরেও শুরু হয়েছে, বেটার লেট দেন নেভার। আর এগুলোকে কনসলিডেট করার ব্যাপার আছে। সেই জায়গায়
ফিসকাল ডিসিপ্লিন বা ফিসকাল সুশাসন আনা 1 নম্বর দায়িত্ব, যেই সুশাসনটা ভেঙে পড়েছে 16-17 সাল থেকে। পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, সেই জায়গাটায় আমাদের পারপাস অফ এক্সপেন্ডিচার, কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার, মেথডস অফ এক্সপেন্ডিচার, সেই জায়গায় প্রবলেম আছে। এই বিল্ডিং এর কথা যেটা আমি বললাম সেটা একটা সাবসিডি, যেটা আমরা হয়তো তামিম ভাইয়ের থেকে আরো শুনবো। পাওয়ার এইবারও কিন্তু প্রায় 1,22,000 কোটির কাছাকাছি বোধহয় সাবসিডি যাবে। পাওয়ারে 37,000 কোটি ধরা হয়েছে, কিন্তু সেইটা এই বছরের পারফরমেন্স যদি দেখি 40,000 অলরেডি 62,000-এ চলে গেছে। কারণ আমরা যে ওই সাবসিডি লাগবে এটা নিয়ে সন্দেহ নাই, কিন্তু আমরা কি রাইট জায়গায় দিচ্ছি পাওয়ারে? এলএনজি, হাতেম ভাই ওনার কাছ থেকে শুনবো, এনার্জি বাংলাদেশের প্রাইভেট সেক্টর অলমোস্ট একটা এনার্জি ফ্যামিনের মধ্যে চলে যাচ্ছে, এনার্জি দুর্ভিক্ষ। সেইখানে আগের ভুল পলিসির কারণে ইম্পোর্টের উপর আমরা রিলায়েন্স অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু সেই ইম্পোর্টের জন্য আমার সাবসিডিটা কি সেই এলএনজি ইম্পোর্ট মানে সেখানে যাবে, নাকি ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট সাবসিডাইজেশন বা ক্যাপিটাল চার্জে যাবে? আর এরকম গভর্নেন্স আরো কয়েকটা আছে। ব্যাংকিং এর যে পরিমাণ গভর্নেন্স রেস্টোরেশন উদ্যোগ তৈরি হচ্ছে, আমি সেই পরিমাণ সরকারের পক্ষ থেকে সাপোর্ট দেখছি না। ডেভেলপমেন্ট পার্টনারের উপর নির্ভরশীলতা দেখছি। ইউএসএআইডির উপর নির্ভর করতে গিয়ে 3-4 মাস নষ্ট হয়ে তারপর টাকাই চলে গেল। এফসিডিও দিবে না করতে গিয়ে। আর ফাইনাল থার্ড হলো আমার গ্রোথ ড্রাইভার, বাজেটের থার্ড প্রায়োরিটি গ্রোথ ড্রাইভার। এই বছর গ্রোথ স্লো থাকবে। ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট, এইটা লং টার্ম কম্পিটিটিভনেস এর জন্য যা প্রয়োজন সেটা এখন থেকেই শুরু করতে হবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এবার একটু আসতে চাই ডক্টর মাসুর রিয়াজ, বারবার হাতেম, মোহাম্মদ হাতেম আপনার দিকে দৃষ্টি দিচ্ছিলেন বা আপনাকে অ্যাটেনশন দিচ্ছিলেন। আমরা যেটি দেখলাম যে জুলাই বিপ্লবের পর আমাদের শিল্প খাতে একটি অস্থিরতা নেমে এসছে, আমরা যেটি বিভিন্ন গণমাধ্যম থেকে আমাদের নজরে যেটি এসছে, এবং সেখানটাতে নতুন মাত্রা যোগ করেছে বিদ্যুৎ এবং গ্যাস সংকট। কেমন আছে আপনাদের শিল্প খাত, বিশেষ করে রপ্তানিমুখী শিল্প খাত, এবং কি থাকছে বাজেটে, এবং যা ইতোমধ্যেই আমাদের সামনে উঠেছে তা যথোপযুক্ত কিনা, বা কি ধরনের বাজেট সাপোর্ট আপনারা প্রত্যাশা করছেন? ধন্যবাদ সুলতান ভাই। অনেকক্ষণ যাবৎ আমি খুব মনোমুগ্ধের মতো শুনছিলাম এই বিখ্যাত অর্থনীতিবিদদের নানা রকমের বিশ্লেষণ। যদিও এইগুলি আমরা খুব কম বুঝি, আমরা ব্যবসায়ীরা এই বিশ্লেষণের দিকে খুব কম যাই, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কেমন আছি, কেমন যাচ্ছে, এটাই আমাদের দেখার বিষয়। তো আমি এবারের বাজেট নিয়ে যাওয়ার আগে একটা বিষয় আসছিল, যেমন মামুন ভাই যেটা বলছিলেন যে 10% প্রফিটের কথা বলছিলেন। তো 10% না, আমরা যদি 5% প্রফিট করতে পারি, আমরা যারা ইন্ডাস্ট্রির লোকজন আছি, আমরা মানে 100 বার শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বর্তমানে যে পরিস্থিতি, 1% প্রফিটও আছে কিনা অনেকের আমার সন্দেহ আছে। এবং আমি দীর্ঘদিন যাবতই বলে আসছি যে ইন্ডাস্ট্রি, টোটাল ইন্ডাস্ট্রি আইসিইউতে আছে। সুতরাং আইসিইউ থেকে বের করতে হলে প্রপার ট্রিটমেন্ট দরকার, স্পেশাল ট্রিটমেন্ট দরকার, আদারওয়াইজ বের হওয়া যাবে না। এবং আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিসের কথা মাঝে মাঝে শুনি, যেমন আমাদের বাংলাদেশ ব্যাংক বলেন, আইএমএফ বলে যে বিশেষ করে যেমন আপনার ক্লাসিফিকেশনের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে বলছে যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস। তো অবশ্যই আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিসে যাব, কিন্তু আইসিইউর রোগী তো নর্মাল প্র্যাকটিসই করতে পারে না, সে বেস্ট প্র্যাকটিসে যাবে কি করে? তো আগে আইসিইউ থেকে বের করেন, এরপরে আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিসে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত বলবো যে এলডিসি গ্রাজুয়েশনের এখানে ইয়েটা আমি আনতে চাচ্ছি এই কারণে যে আলোচনা আসছিল। তো এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার কোন মতো ব্যবস্থা অবস্থান আমাদের বর্তমানে নেই, এটা অনেকবার আমি বলেছি। এরপরও সরকার যেহেতু বলেছেন যে যাবেনি, তো গেলে পরে রোডম্যাপটা কোথায়? আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা ব্যবসায়ী, তো আমাদেরকে নিয়ে এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে তো একটা রোডম্যাপ তৈরি হওয়া দরকার, আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া দরকার, আমাদের একটা গাইডলাইন দেওয়া দরকার যে এই গাইডলাইনে এইভাবে আপনারা আগান, তাহলে এলডিসি গ্রাজুয়েশনটা আমরা সাকসেসফুলি ওভারকাম করতে পারবো। কিন্তু আমি সেই ধরনের কোনো গাইডলাইন বা কোনো রকমের পরামর্শ, কোনো দিক নির্দেশনা আমরা কিন্তু এখনো পর্যন্ত সরকারের দিক থেকে বা কোনো দিক থেকে আমরা কিন্তু পাই নাই, যেটা আমাদেরকে খুব আতঙ্কিত করছে। আমরা আশঙ্কা করছি যে এলডিসি গ্রাজুয়েশনের পরে একটা বিপর্যয় ঘটবে কিনা, সেটা আমরা আশঙ্কা করছি। এবার আসি যে বাজেটের ব্যাপারটা নিয়ে আমাদের যে প্রত্যাশা, অনেকবার বিগত সরকারের সময় আপনারা দেখেছেন যে আমি কিন্তু তখনও সোচ্চার ছিলাম
তো আমরা অনেকবার বলেছি এবং এনবিআর এর সহ এনবিআর চেয়ারম্যান সাহেব সহ আগেকার চেয়ারম্যান ওনারা আমাদের সাথে বসতেন, কিন্তু শুনতেন, কিন্তু কোনোদিন কার্যকর কোনো ব্যবস্থা নিতেন না। এটাই ছিল বিগত দিনের প্র্যাকটিস। এবং আমাদের কাছে খুব কষ্ট লাগতো যে আমরা যে কথাগুলি বলি এই কথাগুলি অযৌক্তিক কিনা সেটাও ওনারা বলতেন না। তো অন্তত যদি আমাদের বুঝ দিয়ে দিতেন যে ভাই তোমরা যা বলছো এগুলি অযৌক্তিক, এগুলি শোনা যাবে না, তবু আমরা একটু মনে বুঝ দিতে পারতাম। কিন্তু এই কথাটাও আমরা কোনোদিন শুনতে পারি নাই। এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। তো এবারের যিনি এনবিআর চেয়ারম্যান আছেন আমাদের কাছে আমরা খুব আশাবাদী। উনি অত্যন্ত একজন পজিটিভ লোক এবং বাস্তব জিনিসগুলি, যৌক্তিক জিনিসগুলি আমলে নেওয়ার চেষ্টা করছেন তিনি। এবং আমরা খুব আশাবাদী যে এবারে অন্তত কিছু কিছু জায়গায় কিছু পরিবর্তন আসবে। যেমন আমি দীর্ঘদিন বলে আসছি, এটা আপনাদের অনেকেই জানেন, যে ট্যাক্সেশন যে পলিসি, এটা আমি বলবো যে এটা কোনো ইনভেস্টমেন্ট বা ব্যবসার জন্য কোনো পলিসি নেই। এটা ব্যবসা এবং ইনভেস্টমেন্ট পরিপন্থী একটা পলিসি হয়ে আছে ওখানে। যেমন আমাদের কাছ থেকে এআইটি কেটে নেওয়া হচ্ছে, এই এআইটি যদি পরবর্তীতে রিটার্ন দাখিলের পরে অ্যাডজাস্টমেন্ট অথবা ক্যারি ফরওয়ার্ড অথবা অন্য কোনো জায়গায় সুযোগ না থাকে এবং পুরোটাই যদি নিয়ে নেয়, তাহলে এটা আমাদেরকে বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট হলো 12%। সেখানে কোনো কর্পোরেট ট্যাক্স রেট আর থাকছে না, তখন হলো যা খুশি তাই নিচ্ছেন। তো এটা একটা দেশে এইভাবে যদি পলিসি থাকে তাহলে বিনিয়োগ তো প্রশ্নই আসে না আসার। বাংলাদেশে কিছুদিন আগে আপনি দেখলেন যে একটা অত্যন্ত সফল আয়োজনের দিক থেকে এবং পার্টিসিপেশনের দিক থেকে অত্যন্ত সফল একটা বিনিয়োগ সম্মেলন হলো, ইনভেস্টমেন্ট সামিট। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং বিডার চেয়ারম্যান মহোদয় ওনারা এটাকে সাকসেসফুলি করেছেন এবং ওনাদের দেখেই কিন্তু বিনিয়োগকারীরা এখানে অনেকে আসছে বিদেশি। কিন্তু ওই বিনিয়োগকারীদের অনেকে আবার আমাদের সাথে পরবর্তীতে মিটিং করেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি সকল প্রকার আমাদের দিক থেকে সহযোগিতা করার, কিন্তু আলটিমেটলি কারো দিক থেকে কিন্তু পজিটিভ কোনো রেসপন্স কিন্তু আমরা পাই নাই। জানি না সরকারের কাছে কি রেসপন্স আছে, কারণ যারা বিদেশ থেকে বিনিয়োগ করতে আসবেন তারা তো এদেশের পলিসিটা দেখবেন এবং এদেশের যারা বিনিয়োগকারী বা তাদের দেশের ইতিপূর্বে যারা এখানে বিনিয়োগে আছে তাদের অবস্থাটা কি এটা দেখবেন। তো আমরা কি ভালো আছি? আমরা তো ভালো নেই, তাহলে তারা কি করে আশ্বস্ত হবেন? তো আমার মনে হয় এই জায়গাগুলিকে খুব ঢেলে সাজানো দরকার। ট্যাক্সেশন পলিসির কথা বললাম, এটার একটা আমূল পরিবর্তন দরকার। দ্বিতীয়ত ভ্যাটের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটার কোনো যৌক্তিকতা নেই, কোনো প্রয়োজন নাই, আননেসেসারি। সেখানে হয়রানি করার মতো কিছু ব্যবস্থা করে রাখা হয়েছে। যেমন আমরা কেন দীর্ঘদিন বলেছি যে এনবিআর থেকে যে পলিসিটাকে আলাদা করতে হবে, এটা একটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল। এবং আমরা ধন্যবাদ জানাই ডক্টর মজিদ সাহেব এবং তার সাথে যারা এইবার এই কাজটা করেছেন, সরকারকে ধন্যবাদ জানাই যে এই পলিসিকে আলাদা করার চেষ্টা করেছেন। কিন্তু ইদানিং আবার দেখছি এটা নিয়ে এনবিআর চেয়ারম্যানকেও নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক। এটা আমরা কোনোভাবেই কাম্য নয়, আশা করি না। কারণ একটা জিনিস সিস্টেমের মধ্যে চলবে এবং সেই সিস্টেমটা ডেভেলপ করতে গেলে কিছু ভুল ত্রুটি থাকবে, আলোচনা করে সেই ভুল ত্রুটি সংশোধন হতে পারে। কিন্তু এটাকে একেবারে বাতিল করে দেওয়ার জন্য এইভাবে আন্দোলনে নামতে হবে, এইটা আমরা একমত না। এবং এই জায়গাটা আমার মনে হয় পরবর্তীতে যদিও এটা সমাধান হয়েছে কিছুটা, যদি কোথাও কোনো পরিবর্তন লাগে, সংশোধন লাগে, সংশোধন হতে পারে, কিন্তু এটার একটা আমূল পরিবর্তন সেখানে আমরা মনে করি হওয়া দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি জানেন যে কাস্টমসের বেশ কিছু জায়গায়, বিশেষ করে এইচএস কোড নিয়ে জটিলতা দীর্ঘদিনের, এটা আমরা অনেকবার বলেছি। তো এটা দীর্ঘদিন বলার পরে সমাধান হয়নি। এবার আমরা আশাবাদী এই জায়গাটায় হয়তো কিছু সমাধান আমরা দেখতে পাবো। সর্বশেষ যে জিনিসটা আমাদের কাছে আমরা মনে করি যেটা এনবিআর এর যে ঢেলে সাজানো এবং ফিল্ড লেভেলে প্র্যাকটিস লেভেল থেকে ওই জায়গাগুলিকে আরো নানাভাবে ঢেলে সাজানোটা খুব প্রয়োজন, যেটা আমরা ফেস করি, নানাভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হই। তো সেই জায়গাটাকে যদি ঢেলে সাজানো যায় এবং পরিবর্তন করা যায়, এবং এই সরকারের কাছেই এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা। ধন্যবাদ মোহাম্মদ হাতেম। আমরা হয়তো
রাজনৈতিক সরকারের পক্ষে অনেক কিছু অনেক সময় অ্যাটেনশন দেওয়া সম্ভব হয় না, নানান কারণে আমরা দেখতে পাই। কিন্তু যেহেতু অরাজনৈতিক সরকার এখন, আপনাদের যে প্রস্তাবনাগুলো সেগুলো হয়তো সরকার সেভাবে বিবেচনা করবে। আমি আবার আসবো আপনার একটা পয়েন্ট না, আমি বলে একটু চলে যাব, কারণ আমার একটু আমি একটু দেশের বাইরে যাব, আবার বিজেপিতে ভোট দিতে যাব। তো আরেকটা যেটা ব্যাংকিং জায়গাটা এই মুহূর্তে যদি গ্যাস সংকট, তো তীব্র সংকট আমাদের চলছে। এটা যতই আমরা আশ্বাস দিচ্ছেন আমাদেরকে উপদেষ্টা মহোদয় বা অন্যরা, আমরা কোনো সমাধান কিন্তু এই জায়গাটাতে পাচ্ছি না, এবং এর কারণে আমাদের উৎপাদন বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাহত হচ্ছে। একদিকে বিগত সরকারের সময় আমাদের দেশীয় উৎপাদনকে অবজ্ঞা করা হয়েছে, কোনো নজর দেওয়া হয়নি, কারণ ওই আমদানির উপরেই বেশি ওনারা নজর দিয়েছেন। ফলে এখন এই মুহূর্তে সেই জায়গাটাতে সবচেয়ে বড় সংকট চলছে, দ্বিতীয়ত ব্যাংকিং সংকট। সেই জায়গাগুলি আমরা সমাধান দেখতে চাই। সেই আলোচনা আমরা হয়তো আবার আসবো। ধন্যবাদ আপনাকে। দেখবেন যে একটা বিভিন্ন যে কর, সরকারের যে রাজস্ব ব্যবস্থাপনা, রাজস্ব নীতি, সেটার মধ্যে তো কর আদায় করার বিভিন্ন উৎস এটা খোঁজা এবং কর বসানো বিভিন্ন, এটা একটা পদ্ধতি। সেখানে আপনি দেখবেন যে এতদিন পর্যন্ত কর কাঠামোর যে কিংবা করের যে বিন্যাসটা, সেটা দেখলে বুঝবেন যে কাকে, কোন গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য কোন কর বসানো হয়েছে। এটা অনেকখানি বোঝা পরিষ্কার হতো, যেখানে লবিস্ট বিভিন্ন গ্রুপগুলো তাদের মাথায় রেখে। তো সেই জন্য আমরা দেখি যে কর কাঠামোটা একটা ভারসাম্যহীন, অর্থাৎ আমরা পরোক্ষ করের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছি প্রত্যক্ষ করের চাইতে, যেটা কিনা আপনার প্রগতিশীল কর ব্যবস্থা, যে আয়ের উপর নির্ভর করে তার কর নির্ধারণ হবে। তো সেই ব্যবস্থার মধ্যে আপনি করতে যে স্বাভাবিকভাবে এই সামাজিক খাতগুলো কিন্তু পিছিয়ে পড়েছে, এবং যার ফলে দেখলাম, আমরা দেখেছি যে এই যে দর্শনের অংশটা হিসাবে কি দর্শন, আরেকটা যে খালি প্রবৃদ্ধি, আপনার পরিসংখ্যানের গোজামিল দিয়ে প্রবৃদ্ধির হার, মাথাপিছু আয়ের পরিমাণ, জিডিপির আকার, এইগুলি বাড়ছে, কিন্তু আসলে গুণগতভাবে সেটা বাড়ছে না, এবং সেটার বন্টনও হয়নি। যার কারণে এই যে বৈষম্য, একদিকে প্রবৃদ্ধি আরেকদিকে বেকারত্ব, একদিকে প্রবৃদ্ধি আরেকদিকে বৈষম্য, একদিকে প্রবৃদ্ধি আরেকদিকে হচ্ছে দরিদ্র জনগণের সংখ্যা বাড়ছে। তো এই যখন দর্শন হয়ে থাকে, তখন সেই বাজেট আপনি যত বড় বাজেটই করেন, সেটা দিয়ে আপনার মানুষের চাহিদা মেটানো যাবে না। এবং আরেকটা, এখানে অনেকেই বলছেন যে বাজেটে জনগণ কোথায়। আপনি সাধারণ একজন জনগণকে জিজ্ঞেস করেন, যারা শ্রমিক, ডে লেবারার কিংবা যারা রিক্সা চালায়, তাদের কাছে কি বলবে, তারা কি বলবে? অনেকেই বলেছে, আমরা অনেককে জিজ্ঞাসাও করেছি, যে সেটা হচ্ছে যে তারা মনে করে বাজেট মানে হচ্ছে জিনিসপত্রের দাম বাড়বে। একদম সোজা কথা। বাজেট কি মনে করেন? বাজেট হচ্ছে জিনিসের দাম বাড়বে। অর্থাৎ তারা সেইভাবেই দেখেছে যে বাজেট এসে এই কর ব্যবস্থাটা কিন্তু মানুষের স্বস্তি দেওয়ার জন্য কোনো ধরনের কাজ করেনি এতদিন পর্যন্ত। এখন এই যে আজকে আমরা 2 দিন আগে, বাজেটের 2 দিন আগে 3 দিন আগে আমরা আলোচনা করছি, সেটা কি দিতে পারবে? সেটা হয়তো দিতে পারবে না, কারণ আমরা এতদিন যে সমস্ত তথ্য আমরা ইতিমধ্যেই পেয়েছি, যে সেটা মোটামুটি ভাবে একই ধারা, কিন্তু কিছু জায়গায় ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা আমরা আরো বিস্তারিত জানবো। ভালো পদক্ষেপ করের ক্ষেত্রে নেওয়া হয়েছে, কিন্তু মূল ভিত্তিটা কিন্তু আপনার দেখেন যে আকার, একজন বলেছে যে আকারের অনুযায়ী আমরা যে ব্যয়ের ভিত্তিতে আয় নির্ধারণ করে থাকি। এখানে 18 কোটি 20 কোটি জনগণের চাহিদাটা অনেক বেশি, সেই জন্যই আপনার সেই চাহিদাটার কথা মাথায় রেখে আয় বিন্যাসটাও এমন ভাবে করতে হবে যেটা কিনা মানুষের উপরে একটা চাপ হিসাবে সৃষ্টি না করে। এবং তারপরে আবার আমরা অর্থনৈতিক অবস্থার এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে কিনা ব্যক্তি খাত, যেখান থেকে কর আদায়ের একটা সুযোগ বেশি থাকে, করের আওতা এবং করের পরিমাণ, সেখানেও আমরা আজকে দেখছি যে ব্যক্তি খাতের উপর বিভিন্ন ধরনের যে চাপ এসেছে। সেখানে সুদের হারের কথা, উচ্চ সুদের হার, সেটা যৌক্তিকভাবেই নেওয়া হয়েছে, কারণ মূল্যস্ফীতির হার এত বেশি। তারপরে হচ্ছে যেমন গ্যাস, বিদ্যুতের দাম বাড়ছে, এই সমস্ত কারণে সেখানেও কিন্তু উৎপাদনশীলতা, বিনিয়োগ বাড়ছে না। তাহলে আমার কর্মসংস্থানটা কি হবে? আবার সরকারের আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, সে যদি
বিনিয়োগ সরকারি খাতের বিনিয়োগ করে, তাহলে কিন্তু আবার মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরতে পারবে না। এখানে কিন্তু অনেক ধরনের ট্রিকি সিচুয়েশন, সেইখানে কতটা সরকার সফলতার সাথে এটা দেখাতে পারবে সেটা খুবই চ্যালেঞ্জিং। তো কিছুটা হয়তো করতে পারবে, কিন্তু আমি মনে করি না যে সবই সম্ভব। আমি সবশেষে একটা দুটা খুব সংক্ষেপে বলবো যে আমরা বলছি যে প্রাতিষ্ঠানিক কাঠামো পরিবর্তন করা দরকার, কর আদায়ের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে, এবং জবাবদিহিতাটার কথা, পারফরমেন্স বেসড অ্যাসেসমেন্টের কথা বলছি। এগুলো তো সবগুলোর শেষে যে সেটা অনেকেই বলেছেন, সেটা হচ্ছে যে আপনার মূল বিষয়টা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে যদি সমাধানটা না আসে, তাহলে কিন্তু আপনার বাজেট যত সুন্দরই হোক, সেই বাজেটের তো জবাবদিহিতা থাকবে না। বা আপনি অ্যালোকেশন করলেন, ব্যয় হলো না, সেটার জন্য কি জবাবদিহিতা আছে? কিংবা ব্যয় করলাম, অপচয় হলো, সেটার জন্য জবাবদিহিতা আছে? সেটা কোথায় থাকবে? সেটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর কাছে রাজনৈতিকভাবে। কিন্তু এতদিন পর্যন্ত আপনি বলতে পারেন রাজনৈতিক দল ছিল, কিন্তু তারা কেন করেনি? ছিল কারণ কি, এমন একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা প্রবেশ করেছিলাম যেখানে কোনো প্রতিযোগিতা ছিল না। সেই জন্য আমাদের একটা প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক একটা রাজনৈতিক ব্যবস্থা দরকার, যেটা কিনা জনগণের রাজনৈতিক অধিকারটাও দিবে। অধিকারটা দিবে এই কারণে যে সে সময় মতো তার ভোট দিয়ে তার মতামতটা প্রকাশ করতে পারে, এবং তখনই সে ওই যে বাজেটের ব্যাপারে সিদ্ধান্ত, সেটার জন্য সে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখবে, সরকারকে বাধ্য করবে তার জন্য কতখানি খরচ করা হলো না হলো। তো আমি বলবো যে এই যে এখন অন্তর্বর্তীকালীন সময়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, এগুলো একটা ক্ষণস্থায়ী সমাধান, কিন্তু মূল সমাধানটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থাপনার পরিবর্তনের দিকে। ধন্যবাদ ফাহমিদা খাতুন। আমরা আবার আপনার কাছে আসবো। এবার একটু যেতে চাই, আমাদের অর্থনীতির একটি বড় জায়গা জুড়ে রয়েছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে সংকট বা যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের শিল্প, বাণিজ্য, অর্থনীতি বা শিল্পায়নের ক্ষেত্রে, সর্বত্রই কিন্তু এখন মুখ্য আলোচনায় উঠে এসছে গ্যাস এবং বিদ্যুতের যে বিরাজমান পরিস্থিতি। সেই বিষয়টিতে বাজেটে আসলে কতটা দিক নির্দেশনা থাকছে বা কি থাকা উচিত বাজেটে, এবং এই যে জ্বালানি খাতে যে ভর্তুকির কথাটা বলা হচ্ছে, সেটি আসলে কতটা যুক্তিযুক্ত বা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো একটু জানতে চাই। ডক্টর মোতামিম, দীর্ঘদিন আপনি এই জ্বালানি মন্ত্রণালয়, এনার্জি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উপদেষ্টা হিসাবে, কি মূল্যায়ন আপনার? ধন্যবাদ। আমি জ্বালানির আগে একটু অন্য বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো, আমরা জানি রাজনৈতিক সরকারগুলো সবসময় একটা জনতুষ্টির চাপে থাকে, আর তার প্রেক্ষিতে আমরা অতীতে দেখেছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে জিডিপির 1.7% ব্যয় হয়েছে, অর্থাৎ 2% নিচে। স্বাস্থ্য খাতে 1% নিচে। তো অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবেই সেই জনতুষ্টির চাপে নেই, এবং আমরা আশা করতে পারি, আমরা আশা করেছিলাম যে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পাবে। আমরা সবসময় বলে এসেছি, ইনফ্যাক্ট আজকে এই সরকারের যারা সদস্য আছেন তারা অনেকেই অতীতে এইটা নিয়ে অনেক কথা বলেছেন যে শিক্ষা খাতে ব্যয় জিডিপির 5%-এর কাছাকাছি নিয়ে যাওয়া দরকার। তো সরকারের কাছে বাজেট প্রণয়নের প্রস্তাবনায় আমরা কিন্তু কিছু নীতিগত পরিবর্তন আশা করেছিলাম, করি, এবং সেখানে যদি স্বাস্থ্য এবং শিক্ষা খাতে যদি আমাদের ব্যয় বৃদ্ধি না হয়, আজকে আমরা সবাই জানি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার কি দুরবস্থা। তারপরে ছুটির চক্রে তো আমরা পড়েই গেছি, শীতকালীন ছুটি, গ্রীষ্মকালীন ছুটি, রমজানের ছুটি, এসএসসির ছুটি, এইচএসসির ছুটি, ছুটিতেই আছি আমরা সারাক্ষণ মনে হচ্ছে। তো এইখান থেকে আমাদেরকে পরিবর্তন যদি করতে হয়, তাহলে নীতিগত পরিবর্তনের দরকার আছে, এবং সেটা বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। প্রবৃদ্ধি কৌশল নির্ধারণ করা হয়, সেখানে আপনার পুঁজির যোগান যদি 90% ব্যাংক থেকে আসে, প্রথমত আমি একটু বলে নিই, আমাদের যে ওভারঅল পুঁজির যোগান, ওখানে একটা বড় ডেফিসিট আছে। আমাদের যে টোটাল ইনভেস্টমেন্ট, তার
30%-এর নিচে 26-27% আপনার ব্যাংকিং এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল মার্কেটস থেকে করা হয়। বাকিটা ফরেন লোন, সরকারের বিভিন্ন লোন এবং ডেফিসিট, যার কারণে আমরা দেখছেন যে আমরা অনেকদিন ধরে 23%-এ আটকে আছি জিডিপির বিনিয়োগ। 36% যেখানে আমাদেরকে নিতে হবে 40-42 বা আগামী 15 বছরের মধ্যে, সেটা তো দূরের কথা, আমরা গত 3 বছর ধরে 28% টার্গেট করছি, সেটাতেও নিতে পারছি না। এইটা একটা বড় ডেফিসিট, এবং সেই ডেফিসিটের ক্ষেত্রে যখন আমরা যাব আরেকটা লেয়ার নিচে, সেখানে দেখছি যে 90% ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ব্যাংক থেকে। এবং এটা হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাংকিং মানে ব্যাংকস অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা কখনোই দীর্ঘমেয়াদী বা মধ্যম মেয়াদী ফাইন্যান্স করার কথা না, তারা অনলি শর্ট টার্ম ফাইন্যান্স করা হয়। কিন্তু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এখন তাদের মেজরিটি 2/3 এর উপরে তাদের ফাইন্যান্সিং কিন্তু শর্ট টার্মের উপরে। তো এই যে অ্যাসেট লাইবিলিটি একটা মিসম্যাচ হয়ে যায়, এটা শুরুতেই ব্যাংকিং ডিসিপ্লিনকে নষ্ট করে দেয় আমাদের, ঠিক আছে? তো এই জায়গাটায় ব্যাংক প্রথম কথা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের ভেতরে যে রিফর্ম প্রয়োজন, একটা তো হলো যে আমাদের যেটা চলছে যে গভর্নেন্স রেস্টোরেশন, পাচার হয়ে যাওয়া টাকা সেগুলোকে ফেরত আনা। এর বাইরে আমি যেটা বলছি যে আমার ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টর বা আর্থিক খাতকে যদি আমি শক্ত করতে চাই, সেই জায়গায় এই ব্যাংকের উপর মধ্যম এবং দীর্ঘমেয়াদী ঋণের বা পুঁজির যোগানের, ক্যাপিটাল প্রোভাইড করার এই নির্ভরতা কমাতে হবে। তো সেই জায়গাটা কমাতে গেলে তাহলে আপনাকে যেতে হবে ক্যাপিটাল মার্কেটে, পৃথিবী জুড়ে সেটাই যায়। তো এইখানে আপনার রাজনীতির যে কথাটা আপনি বললেন, এই যে ব্যাংক নির্ভরতা অত্যাধিক, সেটার কারণে ব্যাংকগুলোকে দুর্বল হয়ে যাওয়া, আরেকদিকে ক্যাপিটাল মার্কেট ডেভেলপ না হওয়া, এটার নাম্বার 1 রিজন কিন্তু পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস। সেই জায়গায় ব্যাংকগুলো ফেভার পেয়ে এসছে সারা জীবন, কারণ ব্যাংকের যারা মালিক আমরা জানি প্রাইভেট ব্যাংকের, তারা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো ভাবে রাজনৈতিকভাবে তারা শক্তিশালী, এবং সেটা সব সময় হয়ে এসছে। কিন্তু গত 10-12 বছরে দেখা গেছে সেটার মাত্রা অতিরিক্ত গিয়ে, এবং সেটা অ্যাবিউজের পর্যায়ে চলে গেছে সেই রাজনৈতিক অ্যাসোসিয়েশনটাকে কেন্দ্র করে। তো আমরা যতদিন এই পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস ঠিক না করব, ততদিন ব্যাংকের উপর যে অযাচিত চাপ সেটা আমরা কমাতে পারবো না। আর ব্যাংকের যে অল্টারনেটিভ দীর্ঘমেয়াদী পুঁজির সরবরাহ, লং টার্ম ফাইন্যান্স, যেটা বাংলাদেশে নাই বললেই চলে, সেটাকেও আমরা ডেভেলপ করতে পারবো না। এবং এই লং টার্ম ফাইন্যান্স ডেভেলপ করা ছাড়া আগামী দিনের বাংলাদেশের যে গ্রোথ ফাইন্যান্সিং, এটা অসম্ভব। কারণ আমি জাস্ট 2-3টা উদাহরণ দিয়ে আপনাকে বলে দিই। আমাকে একে তো হচ্ছে আমার প্রাইভেট বিনিয়োগ জিডিপির হিসেবে যদি দেখি, তাহলে এখন আমাদের 130-40 বিলিয়ন ডলারে এটা আছে। এটা 2040-এ আমার যে বর্তমান জিডিপি গ্রোথের ধারা, এটা যদি বজায় থাকে, তাহলে আমার 2 ট্রিলিয়নের উপরে অর্থনীতি যাওয়ার কথা। তার প্রায় 750 বিলিয়ন আমার বিনিয়োগ, প্রাইভেট বিনিয়োগ লাগবে, এক। দ্বিতীয়ত আমার ইনফ্রাস্ট্রাকচারে এখন 3%-এর আশেপাশে বিনিয়োগ। আমি যদি বাংলাদেশের নেক্সট গ্রোথ ফেজে যেতে চাই, এটা আমাকে 7-8% নিতে হবে। এবং গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার আউটলুকের তথ্য অনুযায়ী 600 বিলিয়ন ডলারের উপরে আমার 2020-40 প্রয়োজন। সেখানে এভারেজে বছরে 15-20 বিলিয়ন ডলারের ঘাটতি আছে। কোত্থেকে আসবে? এসএমই ফাইন্যান্সিং, এই যে মাইক্রো ক্রেডিট দিয়ে হেলাল ভাই হেল্প করছেন, বা মাইক্রো ক্রেডিটে সবাই, আশা করছি এরা একসময় গিয়ে মাইক্রো এবং কটেজ, এরা ইনফর্মাল, এরা ফর্মালাইজেশনের দিকে গিয়ে স্মলে আসবে। স্মল বিজনেসে অ্যানুয়াল ফাইন্যান্সিং ডেফিসিট $2.1 বিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী। তাহলে এইগুলো কোত্থেকে আসবে? ওই আর্থিক খাতের যে রাজনৈতিক অর্থনীতি, যতদিন আমরা সেটা ঠিক করতে না পারবো, এই আর্থিক খাতের সঠিক ধারায় আমরা নিতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মাসুর রিয়াজ। আমরা এবার একটু আসতে চাই আমাদের বেসরকারি খাত কোথায় আছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ আমরা বলে থাকি যে দেশের শিল্প বাণিজ্য বা বেসরকারি খাত একবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। কি চিত্র, এবং সেই অবস্থা থেকে উত্তরণে কি কি করণীয় সরকারের, একটি অরাজনৈতিক সরকারের বাজেটে সেখানে কি কি থাকা উচিত বা কি থাকছে, সে বিষয়টি আমরা জানতে চাই। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, এবং তিনি একটি ব্যাংকের চেয়ারম্যানও বটে, তার কাছ থেকে জানতে চাই। জনাব আব্দুল আউয়াল মিন্টু। আমি প্রথমে দেশ টিভিকে ধন্যবাদ জানাই, তবে শর্টকাট করি, সময় কম। বেসরকারি খাতকে সাধারণ নিয়মে বাংলাদেশে সবাই চিৎকার দিতে, এটা হলো অর্থনীতি চালিকা শক্তি।
এটা একদিকে সত্য, কারণ আপনি যদি বিনিয়োগের কথা চিন্তা করেন তাহলে আপনি দেখবেন টোটাল যদি আমাদের বিনিয়োগ এই মুহূর্তে হতো 28 বা 28.5% অফ জিডিপি, তার ভিতরে এক সময় সরকারি খাতে ছিল 7 থেকে 8%, সেটা এখন কমে প্রবলি 5% চলে আসবে, কারণ এখন আর অত লোন পাওয়া যাবে না। তো বাকি যেই 28-এর যে বাকিটা আছে 23 থেকে 24%, সেটা কিন্তু বেসরকারি খাত থেকেই আসে। বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে যে সমস্যাটা, সেটা কিন্তু সবচেয়ে ভালো করে বোঝাচ্ছেন আমাদের রিয়াজ সাহেব, কারণ এই বিনিয়োগটা বেশিরভাগ আসতেছে প্রাইভেট ব্যাংক থেকে। আবার সবচেয়ে বেশি দোষের শিকার কিন্তু এই প্রাইভেট ব্যাংকগুলা। আমি জানি প্রাইভেট ব্যাংকের পরিচালনা পরিষদে অনেক দোষ আছে, কারণ ব্যাংকের মালিক সাধারণ নিয়মে অন্য দেশে মনে করে আমানতকারী এবং ঋণ গ্রহীতারা, আর বাংলাদেশে যারা সামান্য একটু টাকা বিনিয়োগ করছে তারা মনে করে যে আমরা মালিক। এই জিনিসটা তো আমরা বারবার বলতে যে এটা রং চিন্তাধারা। এখন একটা ইনস্টিটিউশন যদি শর্ট টার্ম মানে কম সময়ের জন্য আমানত নিয়ে যদি দীর্ঘ সময়ের জন্য যদি ঋণ দেয়, আর যদি কোনো সময় যদি অর্থনীতি কোনো খাদে পড়ে বা রিসেশনে পড়ে, তখন তো ওই লোকটা ওই ঋণটা সার্ভ করতে পারবে না ঠিক মতো, তখনই কিন্তু ব্যাংকের সমস্যাটা হয়। তো বাংলাদেশে আর্থিক খাতের দুইটা প্রবলেম। একটা আমি যেটা দেখি, পরিচালনা পরিষদ তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক সহায়তায় একটা লুটপাট চালাচ্ছে গত 15 বছর। এটাতে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটাতে কোনো সমস্যা নাই। 2 নম্বর হলো যে এই যে একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়া, যেটা আমাদের একটু আগে আমাদের হাতেম আলী সাহেব বলে গেল যে একদম আইসিইউতে আছে বেসরকারি খাতের বিনিয়োগ। তো এখন যদি বিনিয়োগ আইসিইউতে থাকে, ডেফিনেটলি যে বিনিয়োগকারী সে তো টাকা ফেরত দিতে পারছে না। সো একটা হলো ব্যাংকের নিজস্ব অনিয়ম, ব্যাংকের নিজস্ব দুর্নীতি, আরেকটা হলো সাধারণ নিয়মে অর্থনীতির যে সমস্যা, সেই সমস্যার কারণে এখন যে ঋণ নিচ্ছে সে এখন ঋণটা পরিশোধ করতে পারছে না। এই সবগুলা সমন্বয় আসলেই কিন্তু বাংলাদেশের আর্থিক খাত অত্যন্ত খারাপ অবস্থায় এই মুহূর্তে আছে, যাই বলুক। দ্বিতীয়ত আসি, এখানে অনেক আমরা বলছি এখানে রাজস্ব নীতি নিয়ে কথা বলার জন্য, কিন্তু এমন কোন নীতি নাই অর্থনৈতিক উন্নয়নের জন্য বা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যেটা আমরা বলি নাই এখানে। এটা অত্যন্ত ভালো। এই ধরনের পরিসরে এসব কথা বলার মানেই হইল যে মানুষ নিজেকে নিজে জাগ্রত করতেছে, জনসাধারণকে অবহিত করার চেষ্টা করতেছে। এখন প্রবলেম যেটা বাজেট নিয়ে বা রাজস্ব নীতি নিয়ে, সেটা হলো বাজেটের কিন্তু একটা নির্দিষ্ট চরিত্র থাকে, যেটা কে জানি এখানে মেনশন করছে, একটা দর্শন থাকে। দর্শনটা কি, চরিত্রটা কি, এটা আসে কোত্থেকে? এটা অনলি আসে যখন একটা দেশে একটা নির্বাচন হয়, সে নির্বাচনে যখন একটা রাজনৈতিক দল তার ম্যানিফেস্টো দেয়, তখন সে বলে যে যদি আমি নির্বাচনে জয়লাভ করি তাহলে আগামী 5 বছর বা 4 বছর বা 3 বছর আমি জনগণের জন্য এই কাজগুলা করব, যার ভিতরে অর্থনৈতিক কর্মকাণ্ডরা যোগ হয়। কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং রাজস্ব নীতির মাধ্যমেই কিন্তু আপনি এই যত রকমের বৈষম্য আমরা বলতেছি, এখানে তো খালি 2-1টা বৈষম্যের কথা আমরা বলতেছি। বাংলাদেশে কোন ক্ষেত্রে বৈষম্য নাই? এটা আমরা শিক্ষা খাত ধরেন, বড় লোকের ছেলে হলে ইংরেজি স্কুলে যাচ্ছে। এটা আমরা স্বাস্থ্য খাত ধরেন, বড় লোক হলে বিদেশে চলে যাচ্ছে। এটা আমরা আয়ের বৈষম্য ধরেন, এটা আমরা সম্পদের বৈষম্য ধরেন। আমার এক ভাই বলে গেছে ভূমির বৈষম্য। ঠিক আছে, ভূমির বৈষম্য আদিকাল থেকে যেটা হয়ে আসতেছে, আমরা একদিনে সংস্কার করে ওটা ঠিক করতে পারবো না। কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের কার্যক্রম বাংলাদেশে প্রতিনিয়তই প্রতিটি ক্ষেত্রে একটা বৈষম্যের সৃষ্টি করছে। এখন ধরুন আমি একটা 20%, তার মানে প্রথমেই মিথ্যা কথা বলে, আর রাজস্ব আয় তো আরো কমে। রাজস্ব আয় যেটা দেখাবে তার থেকে আরো বেশি কমে। এখন বছরের সাথে হিসাব কেমনে মিলে এটাও আমি বুঝি না। আমরা বারবার বলতেছি ভাই এটার জন্য একটা আইন বানান। একটু আগে বলতো তামিম ভাই, মনে না কে বলছে যে পৃথিবীর বহু দেশে
একটা আইন আছে কল ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট, অর্থাৎ এটার কি বাংলা হইব রাজস্ব, যাই হোক একটা রাজস্ব মানে যেন ঠিকমতো দায়িত্ব পালন করে। তো এখানে আপনি বছরের শেষে যত প্রথমে যত মিথ্যা কথা বলেন, কারো কাছে কোনো জবাব দিতে নাই। একটু আগে বলছে মুস্তাফিজ ভাই নাকি না মামুনুর ভাই বলছে যে ভাই বারবার বলতেছে যে একটা জবাব দিতে ব্যবস্থা করেন। আপনি বছরের প্রথমে আসে একটা মহান জাতীয় সংসদ নামে একটা বক্তৃতা দিলেন, সব মিথ্যা কথা বললেন ওখানে। বছরের শেষে বলেন যে এটা তো হইল না, কেউ কারো জবাব দিতে নাই। তো একটা জবাব দিতাবিহীন দেশে কি ধরনের উন্নয়ন হবে আপনারা বুঝতেই পারেন। সব মিথ্যা কথা শুনবো আমরা সারা জীবন, গত 50 বছর শুনে এসতেছি, আগামী 50 বছর ভবিষ্যতে কে আছে আমরা তো থাকবো না, আপনারা যারা জীবিত থাকবেন তারা বুঝতে পারবেন। তো আমার একটা কথা হলো এই যে যদি আমরা দুইটা আইন না বানাতে পারি, একটা হলো সুষম প্রবৃদ্ধি আইন। আপনি দেখবেন ওই মিন্টু সাহেব মন্ত্রী হয়েছে তো সব রাস্তাঘাট খালি ফেনীতে হয়, তো আরেকজন মন্ত্রী হয়েছে তো সব রাস্তাঘাট খুলনা হয়। এটা কোন দেশেই আইন ভাই? সো দেয়ার হ্যাজ টু বি এ রিয়েল ম্যানেজমেন্ট, যেন বাংলাদেশের মানুষ সমান বরাদ্দ পায় উন্নয়নের জন্য। দুই, যারাই যে নাম্বার জনগণের সামনে দেয় তাদেরকে জবাবদিহিতার আওতায় যদি আমরা না আনতে পারি, এই কেমন বাজেট চাই যত আমরা বলতে থাকবো, আরো 20 বছর বলবো। ওই যে মামুনুর ভাই বললো না 20 বছর থেকে তো বলে আসতেছি, আরো 20 বছর বলবো, তাতে কিন্তু দেশের কোনো লাভ হবে না। লাস্ট একটা কথা একটু বলি, সেটা হলো ভাই যাক বললে তো সারাদিনই বলা যাবে, তো ওই মনের কষ্টে এই কথাগুলা বললাম, বাকিগুলা নিজের মনের ভিতরে এখন রাখি দিই। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ আল মিন্টু। আমরা আপনার কাছ থেকে আবার শুনতে চাই, আমরা আবার ফিরবো আপনার কাছে। আমি এবার আরেকটু যেতে চাই ডক্টর তামিম আপনার কাছে। আপনি জ্বালানি খাতের বিশেষজ্ঞ শুধু নন, আপনি শিক্ষা খাত নিয়েও কাজ করছেন। বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আপনি। আমরা যে আলোচনা এখানে উঠে এসছে সেখানে শিক্ষা খাতের একটি করুণ দশা আমাদের সামনে উঠে এসেছে। শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না, শিক্ষিত তরুণরা পথে পথে ঘুরছে এবং এই যে বৈষম্য এটি ক্রমেই ঘনীভূত হচ্ছে। আসলে কি আমাদের শিক্ষা ব্যবস্থা যথোপযুক্ত বা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আছে কিনা, বা কি করণীয় দরকার উপযুক্ত শিক্ষিত তরুণ আমাদের কর্মক্ষেত্রে আনবার জন্য? ডক্টর তামিম। ধন্যবাদ। আসলে শিক্ষা ব্যবস্থার মূল চাবিকাঠি হলো প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা। আমরা দেখতে পাচ্ছি কোচিং নির্ভর শিক্ষা এবং গ্রেড ইভ্যালুয়েশন, গ্রেড নির্ভর শিক্ষা ব্যবস্থায় নানা রকম এক্সপেরিমেন্ট করে মূলত আমরা তোতা পাখি বানাচ্ছি। অর্থাৎ ক্লাসে শিখিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো মুখস্থ করে পরীক্ষায় লিখছে, এর বাইরে নিজস্ব চিন্তাভাবনা করে যে একটা ছোট বাচ্চার যে মনের বিকাশ ঘটবে তার কোনো পরিবেশ বা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তো তার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি লেভেলে যখন এই ছেলেগুলো আসছে এবং তখন তারা যখন আরো ব্যাপকভাবে নিজে নিজে শেখার যে, অর্থাৎ কোচিং ছাড়া যে লেখাপড়া করতে হয় নিজে থেকে, সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। প্রথম বর্ষে সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। প্রথম বর্ষে এসে তারা হিমশিম খাচ্ছে এই ইউনিভার্সিটি শিক্ষার সাথে যুক্ত হতে। সেখানে তো আর কোনো কোচিং নেই, কোনো নির্দিষ্ট পরীক্ষা বা নির্দিষ্ট প্রশ্নপত্রের মধ্যে পরীক্ষা সীমাবদ্ধ থাকে না। তো এই জন্য আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থাটা আসলে আমাদের খুব চিন্তা ভাবনা করে তৈরি করতে হবে। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব বহন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে। এবং সেখানে আমাদের জানি আমরা অবকাঠামোগত প্রবলেম আছে, আমাদের ভালো শিক্ষক করার ক্ষেত্রে প্রবলেম আছে, সেখানে শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে আমাদের প্রবলেম আছে, এবং শিক্ষার উপকরণ নিয়ে আমাদের প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলো যদি আমাদেরকে দূর করতে হয় এবং সেখানে যদি আমরা ফোকাস না করি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে যেই লোকবল আমাদের দরকার সেই লোকবল তো আমরা পাচ্ছি না।
আমরা মানুষের হিউম্যান রিসোর্সই কিন্তু ওয়েলথ ক্রিয়েট করে। তো হিউম্যান রিসোর্সই যদি আমরা সঠিকভাবে ডেভেলপ না করতে পারি তাহলে কিন্তু আমাদের আর ওয়েলথ ক্রিয়েট হবে না। আমাদের দেশ এই যে বর্তমানে যে অবস্থায় আছে এর থেকে উত্তরণ আমাদের দ্বারা সম্ভব হবে না। তো আমি মনে করি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা দরকার এবং সেইখানে প্রচুর বিনিয়োগ দরকার। শুধু বিনিয়োগ করলেই হবে না, চিন্তা ভাবনা করে ব্যবস্থাপনা কি ধরনের শিক্ষা আমরা চাই সেখানে আমাদেরকে একটা সময় ব্যয় করতে হবে। এবং যারা প্রকৃতভাবে শিক্ষাবিদ, যারা শিক্ষা নিয়ে কাজ করেন, এদের সবার সমন্বয়ে আমাদের একটা ঐক্যমত আনতে হবে এবং ঐক্যমত এনে আমাদেরকে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে। ধন্যবাদ মোহতামিম। আমরা একটু আসতে চাই ডক্টর মোস্তাফিজুর রহমান আপনার কাছে। আমাদের বাজেটে যে কথাটি ইতিমধ্যে উঠে এসছে, সব প্রতিষ্ঠান, ছোট ছোট প্রতিষ্ঠান সরাসরি পাবলিক জনগণের সাথে কাজের সাথে জড়িত, তার বেলায় আপনি আর কর ছাড়ের কথা ভাবছেন না। আপনি ওই যে বড়জন যে ফাঁকি দিয়েছে তার কথা ভেবে সেইটাকে এখানে অ্যাডজাস্ট করছেন। সেই জন্য কর ছাড় দেওয়ার ব্যাপারেও একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন হবে এবং সবকিছু মিলেই যেটা দেখা যাবে যে একটা নীতিগত পদ্ধতির ক্ষেত্রে সকলকেই, আপনারা আমরা বারবার বলি রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক ইত্যাদি, রাজনীতিটা কি উইদাউট পাবলিক? সেই পাবলিক কি চাচ্ছে সেই কথা বিষয় আলোচনা না করে, না বিষয় হয়ে তার কথা না শুনে এখন সেই শোনার পদ্ধতিটা কি সেটা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু এটা ঠিক যে এইগুলো রিডিং করতে হবে, বলতে হবে, বলে তারপরে আমি একটা সংস্কারের প্রস্তাব করে গেলাম, পরবর্তীকালে এসে আপনি বললেন না আমি এটা মানিনি, তাহলে তো আমার এই এক্সারসাইজের দরকার নেই এবং তাহলে সে যে লাও সেই পদ্ধতি আপনি থাকলেন এটা বুঝাবে। তো সেই জন্যই এই দৃষ্টিভঙ্গির ব্যাপারটাকে আমি মনে করি আমাদের সংস্কারের ব্যাপারে, আই মাস্ট প্রাইভেটাইজ মাই সেলফ, আই মাস্ট ডিপলিটিসাইজ মাই সেলফ, দেন আই ক্যান হেল্প দ্য পিপুল। সেবা বাড়াতে হবে, সরকারি সেবা বাড়াতে হবে, সেটা কিভাবে অর্থবহ করা হবে সেটার দিকে নজর রাখতে হবে। ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ। আমি একটু যেতে চাই মামুনুর রশিদ আপনার কাছে। আমাদের ব্যাংকিং খাত নিয়ে অনেক কথা এসছে বিভিন্ন পর্যায় থেকে। আমাদের এই আর্থিক খাতের যে চরম দুরবস্থা আমরা শুনছি বা জানছি, এই জায়গা থেকে উত্তরণের পথ কি? বাজেটে এখানে এই আর্থিক খাতকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে বাজেটে কোনো রকম কোনো সাপোর্ট থাকতে পারে কিনা বা কোনো দিক নির্দেশনা থাকছে কিনা, কি মনে করছেন আপনি? আমি খুব সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়ার চেষ্টা করি, অন্যরা হয়তো অনেকে ভালো বলতে পারবেন। সেটা হচ্ছে যে ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে আলোচনার প্রেক্ষিতে যেটা আমি বুঝেছি, দে হ্যাভ লেফট দি ব্যাংকিং খাতের ডিসিপ্লিন ইস্যু, ব্যাংকিং খাতের কোয়ালিটি লোন কিংবা লোন ডিফল্ট, এগুলো ইস্যুগুলো টু বি ফিক্সড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক ইটসেলফ। সুতরাং সে একটা হচ্ছে এটা প্রেক্ষিত। দ্বিতীয় প্রেক্ষিত যেটা আমি আগের বার আমার আলোচনার শেষে বলেছিলাম, সেটা হচ্ছে রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা আনতে পেরেছে বলে কোনো দেশের ইতিহাস নাই। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা লোন ডিফল্ট নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকগুলা প্রেক্ষিতকে এড়িয়ে যাই। আমাদের ব্যাংকিং সেক্টরের সমস্যা কিন্তু শুধু মানে ঋণ খেলাপি নয়, আমাদের দেশের সমধিক সমস্যা হচ্ছে অপারেশনাল লস কিংবা ক্লায়েন্ট ফ্রড, এমপ্লয়ি ফ্রড, এগুলা একটি। আরেকটি হচ্ছে যে আমাদের, আমি যে কমিটির কথা আপনাকে বলেছিলাম আগের বার আলোচনায়, আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাই আলোচনা, মানে যে এত হাজার হাজার কোটি টাকা একটি গ্রুপ এই 19টা 20টা ব্যাংকে থেকে কিভাবে বের করলো, যেখানে এসএমই খাত টাকা পায় না, মাইক্রো ক্রেডিটের লোকেরা টাকা পায় না, এমনকি তরুণ উদ্যোক্তা যারা বিদেশ থেকে পড়াশোনা করে এসে এখানে কিছু একটা অভিনবত্ব সহকারে কাজ করতে চায় তারা কিন্তু টাকা পায় না, স্টার্ট আপ টাকা পায় না। সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলো, আমি ব্যাংকগুলোকে প্রশ্ন করেছি আলোচনায় যে তার এই একটা গ্রুপ যার নাকি 90% টাকা মানে বিদেশে পাচার করে দিয়েছেন বলে আমাদের কমিটির উপলব্ধি আলোচনা সাপেক্ষে, এবং আমরা দেখেছিও যে তাদেরকে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান যেখানে আমাদের টার্মস অফ রেফারেন্সই আসতে পারে না তারা, তারপরে তারা এসেছে আলোচনায় যে তাদেরকে দুষ্ট ঋণ গ্রহীতা হিসাবে চিহ্নিত করেছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। সেই প্রতিষ্ঠানে কিভাবে আবার নতুন ভাবে ঋণ যেতে পারে। তো এই
আবারও বলছি জবাবদিহিতা, শুধু রাজনৈতিক জবাবদিহিতা নয়, আর্থিক খাতেরও ব্যাংকগুলোর কর্ণধারদের, ব্যাংকগুলোর মালিকদের। আমাদের এখানে আরেকটি সমস্যা, জনাব আব্দুল আল মিন্টু আছেন, উনি ব্যক্তিগত পর্যায়ে আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, সো বিভিন্ন কারণেই, সো ওই প্রেক্ষিতে যেটা আলোচনা হয়ে, আমাদের ব্যাংকগুলা কি ব্যাংকের ব্যবস্থাপকরা চালান নাকি মালিক পক্ষ চালায়? প্রত্যেকটা ঋণ কিন্তু আমাদের বোর্ডে অ্যাপ্রুভ হতে হয়। তো আপনি যদি অনেক সময় দেখা গিয়েছে ক্রেডিটের হেড, রিস্ক ম্যানেজমেন্টের হেড হয়তো অ্যাপ্রুভালটা দিতে চায়নি, কিন্তু তার চাকুরির থ্রেট দেওয়া হয়েছে, কিন্তু একটা মালিক আরেকটা ব্যাংক থেকে ঋণ নেয়। কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির কারণে হোক, কিছু কিছু ক্ষেত্রে ভালো করেছে কেন্দ্রীয় ব্যাংক, নজরদারির কারণে এই ব্যাংকের মালিক, এই ব্যাংকের ব্যবস্থা মানে পরিচালকরা আরেকটা ব্যাংক থেকে ঋণ নেন, আবার ওই ব্যাংকের মালিক এই ব্যাংক থেকে ঋণ নেন। এই যে পারস্পরিক পৃষ্ঠ চুলকানির একটি সংস্কৃতি ডেভেলপ করেছে সময়ের পরম্পরায়, এগুলো যদি আঘাত না করতে পারি, কিংবা ব্যাংকের যারা ব্যবস্থাপক রয়েছেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রয়েছেন, তাদের যদি ন্যূনতম স্বাধীনতা, ঝুঁকি ব্যবস্থাপনা যদি নিশ্চিত আমরা না করতে পারি, শুধুমাত্র বাজেটের অ্যালোকেশন কিংবা কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির মাধ্যমে, যদিও এটা খুবই ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি আমাদের আকাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারবো না। ধন্যবাদ মামুনুর রশিদ। আমি একটু যেতে চাই ডক্টর হেলাল আপনার কাছে। আমাদের ক্ষুদ্র ঋণ নিয়ে, বিশেষ করে আপনি যেটিকে নিয়ে কাজ করেন, সেটির উপরে আমাদের জনগোষ্ঠীর একটি বিরাট অংশ সেটির উপর নির্ভরশীল। এই ক্ষুদ্র ঋণ নির্ভরতা কমিয়ে তাদেরকে স্বনির্ভর করবার ক্ষেত্রে বাজেটের মাধ্যমে কোনো বাজেট সাপোর্ট বা অন্য কোনো কাঠামোগত সহায়তার কোনো প্রয়োজন আছে কিনা, খুব সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ। আমি একটা ফান্ডামেন্টাল কোশ্চেন রেখে যাই। 90-এর পর থেকে এই পর্যন্ত 24 পর্যন্ত আমাদের রাজনীতি সরকারি ছিল। আমরা যে রাজনীতি সরকারের কথা এখন বলছি, আমি চাই শীঘ্রই রাজনীতি সরকারের কাছে সবকিছু যাক। তো প্রশ্ন হলো, রাজনীতি সরকারের সংস্কার যেটা আমরা এই 34 বছরে দেখি নাই, যেগুলো আমাদের কাঠামোতে রয়ে গেছে। আমার ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে যেটা আসবে, বৃহৎ ঋণ যেটা, সেখানে আমার একটা প্রশ্ন সেটা হলো যে, আব্দুল মেন্টু সাহেব যেটা বলেছিলেন, যে একটা ব্যাংকের যদি পেড আপ ক্যাপিটাল 1000 কোটি টাকা থাকে, যারা স্পন্সর ডিরেক্টর তাদের হয়তো 300 কোটি টাকা, শেয়ার হোল্ডারদের হয়তো 700 কোটি টাকা। শেয়ার হোল্ডাররা মনে করে আমরাই মালিক, বুঝলাম এটা, কিন্তু এর বাইরে 1000 কোটি টাকার এই যে শেয়ার হোল্ডারদের টাকা সব মিলে 40,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা আমানত যাচ্ছে। সেই আমানতকারী হবে এই ব্যাংকের মালিক, কিন্তু আমানতকারীরা ব্যাংকের মালিক না। ফলে কোন একটা কোম্পানি যদি, আপনার অ্যাসালামের কোম্পানি যদি ফেল করে, তার সবকিছু আপনার লস পড়বে অ্যাসালামের উপরে। কিন্তু অ্যাসালাম যখন আপনার ব্যাংক থেকে যখন 1 লক্ষ কোটি টাকার যে আপনার আমানত আছে, তার এগেনস্টে যখন লোন দেখা টাকা নিয়ে যায়, তখন এটার দায় কার? সেজন্য আমি বলছি যে কোন একটা কোম্পানির ক্ষেত্রে আমি ওই বোর্ডে কাকে দিব না দিব, সেখানে আমি কি রেগুলেশন দিব, সেটা আমি মনে করি যত সিগনিফিকেন্ট, তার থেকে 100 টাইমস বেশি সিগনিফিকেন্ট হলো আপনার এই যে ব্যাংকের ক্ষেত্রে আমি কাকে রাখবো মালিকানায়, সেটা সেই জায়গাটা। ধন্যবাদ হেলাল, আমরা ফান্ড পাবো। আমরা আপনাকে এখানে থামাতে বাধ্য হচ্ছি। আমি এবার একটু আসতে চাই ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই, আসলে আমাদের এই যে রাজনৈতিক জবাবদিহিতা বা রাজনৈতিকভাবে ঐকমত্যের কথা উঠে এসছে, কি মনে করছেন আসলে এটি কি একমাত্র পথ, নাকি অন্য কোনো সুযোগ আছে? রাজনীতির বাইরে এখন যে সরকার আছে, তাদের কাছে তারা কি করতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বর্তমানে এখনো তার রেশ রয়েছে, পৃষ্ঠপোষকতার অর্থনীতিতে ছিলাম। এখন আমরা কিভাবে অর্থনীতির গণতন্ত্রায়ন করব, সংস্কার কমিশন অনেকগুলো হয়েছে, কিন্তু এই বিষয়ে খুব একটা আলোচনা হয়নি। এবং সেই কারণেই আসলে বৈষম্যের যে কথাগুলো আসছে, সেটা শিক্ষা খাতের 2% হোক, স্বাস্থ্য খাতের 1% হোক, কি বলে কাজে নাই, কর্মে নাই, শিক্ষায় নাই, বেকারত্ব 41%, যার মধ্যে নারী হচ্ছে 62%। এই সমস্ত কথাগুলো, বা হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন যে $8.27 বিলিয়ন পাচার হয়ে গেছে, বা $18 বিলিয়ন পাচার হয়ে গেছে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো $3 থেকে $5 বিলিয়ন ট্যাক্স দিচ্ছে না। এই যে আলোচনা, বা 1.4% লোক মাত্র করের আওতায় আছে, বা 5.3 কোটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে মাত্র 5.5 লাখ লোক ভ্যাটে নিবন্ধন আছে। এই কথাটা আসলে মূল কথা না।
মূল কথাটা হচ্ছে রাজস্ব নীতি কেন একজন রাজনীতিকের হাতে রাখা হয়েছে? ধন্যবাদ। রাজনীতিকের কাছে কেন রাখা হয়েছে? অর্থমন্ত্রীর কাছে, যিনি রাজনীতি ভাবে। এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেনকে যতই বাংলাদেশে বিরাজনীতিকরণের এর যত খোলসেই যারাই চেষ্টা করছেন, তারা আসলে দেশকে সামনে গিয়ে নিয়ে যাচ্ছেন না। বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগ হবে যদি বিনিয়োগকারী মনে করেন যে স্থিতিশীলতা আছে এবং আস্থা আছে, এবং সেটা একটা মাত্র রাজনৈতিক এবং স্থিতিশীলতার অপেক্ষায় আমরা রইলাম। আমি একেবারে শেষ করব, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। 1 মিনিটের জন্য ডক্টর ফাহমিদা খাতুন, আমি আপনার একটু অ্যাটেনশন করতে চাই। আসলে আমাদের শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি আমরা যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা বলছি, এটিকে আসলে সামাজিক নিরাপত্তা দিচ্ছে কিনা? আচ্ছা, আমি সংক্ষেপে শিক্ষা নিয়েও একটু বলতে চাই। শিক্ষা স্বাস্থ্য দুটো একসাথে বেসিক একটা নিয়মের কথা বলছি। যে আমরা সবাই বলছি যে এই যে বৈষম্য, যে উচ্চবিত্তরা বাইরে চলে যায় এবং যারা দরিদ্র তারা দেশের মধ্যে থাকে, এবং এই উচ্চবিত্ত শুধু না, যারা রাজনৈতিকভাবে যারা এমপি মন্ত্রী তারাও কিন্তু বাইরে চলে যায়। আপনি যদি এই যে তাদের মানে হচ্ছে যে দেশের ভিতরে তাদের দায়বদ্ধতা নাই, তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, কিন্তু তারা তাদের সেবা দেওয়ার কথা তারা তৈরি করেন মানুষের জন্য, কিন্তু সেই সেবাটা কিন্তু সেই সেবার উপর তাদেরই আস্থা নাই, তারা চলে যায়। এখন রাজনৈতিক নেতৃত্ব যখন আসবে, রাজনৈতিক সরকারের কথা বলছি, নতুন করে তাদেরকে একটা নিয়ম করতে হবে যে তাদের পরিবার পরিজন দেশের বাইরে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যেতে পারবে না, তখনই কিন্তু আপনার উন্নতি হবে। আদারওয়াইজ কোনোদিন আপনি যত টাকা ঢালেন এইখানে বৈষম্য রয়েই যাবে। ধন্যবাদ। আমি আপনাকে সময় দিতে পারছি না। ডক্টর মতামিম, আপনার কাছ থেকে আসতে চাই, আসলে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কোন সিদ্ধান্তগুলো অগ্রাধিকার দেওয়া দরকার? আমি তো যেহেতু শিক্ষাবিদ এবং এই ক্ষেত্রে আছি, আমি সবসময় মনে করি যে বাংলাদেশের, আমরা বিভিন্ন দেশের, আমরা এই রকমের যে মধ্য আয়ের দেশের মধ্যে আটকে আছি, এর থেকে উত্তরণের অন্যতম প্রধান উপায় হবে সত্যিকার ভাবে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা। তো সেইখানে আসলে আমি মনে করি একটা বড় ধরনের আমাদের এই যে পুনর্বিন্যাস করার কথা বলা হয়েছে বাজেটের।